ডিটেলস শিখে আমি মার্কেট প্লেসে গেলাম ফাইবারে। যেদিন গিগ দিছি ওই দিনই মূলত অর্ডারটা পেয়ে গেছি। অর্ডার পেয়ে গেছে। এর আগে আমি কোনো কাজই করি নাই। তো আমি বললাম ঠিক আছে, এটার জন্য আপনি আমাকে $100 দিলেই চলবে। তো উনি বলতেছে এই কাজটা আমি $40 দিয়ে করে নিতে পারবো। তো মোটামুটি $600 মতো ইনকাম করছিলাম। তো আবার এদিকে মন খারাপ ছিল, কারণ এটা তো অনিশ্চিত, নেক্সট মান্থ আমি নাও পেতে পারি। তখন আমি কি করব? অ্যাসাইনমেন্ট 11 আসা পর্যন্ত আমি ঘর থেকে বের হই না, মানে কোথাও বেড়াতে গেলে আমি কোথাও থাকিও নাই। একটা জেদ ছিল যে আমার এখানেই কিছু করতে হবে। তুমি হচ্ছে ডিপ্লোমা ট্রিপলি থেকে করতেছিলা, এখান থেকে আসলে তুমি ডেভেলপমেন্টে আসলা। আমি যখন ইন্টারভিউ দিতে গেছি ওইখানে 5-6 জন সিএসসি ব্যাকগ্রাউন্ডের ছেলে পেলে ছিল, কিন্তু ওদের কারো জব হয় না, আমার জব হয়েছে। আসলে সিএসসি পড়াটা ফেক না। এখন যখন কোর্সে আসলাম আমার HTML CSS শিখতে খুব সম্ভবত 1 মাস লাগে না মনে হয়। অনেক স্টুডেন্ট আছে যে একটু চ্যালেঞ্জ হইলেই আমার দিয়ে আর হবে না। এই জিনিসটা শিখলাম হচ্ছে SCIC-তে। প্রোগ্রামিং হিরোকে নিজেকে দিয়ে দিয়েছি, এখন প্রোগ্রামিং হিরো যে ব্যাপার আমাকে তৈরি করো। L1 থেকে সাকসেসফুলি কমপ্লিট করছেন, তারপর হচ্ছে জব পাইছেন। এই জব পাওয়ার পর আসলে L2 দিকে কেন গেছেন আর কি? L2-তে যে এই যে টাইপস্ক্রিপ্ট, এরপর হচ্ছে আপনার Node.js, Express.js, এরপর হচ্ছে আপনার NoSQL-এ গেলে MongoDB ডাটাবেস, SQL-এ গেলে Postgres, AWS, Docker, মানে Redux, Next.js, মানে এখানে অনেক টেকনোলজি। এগুলো তো মানে লোভনীয় অফার সবগুলা। দ্যাট আপনি জব করা অবস্থায়ও লেভেল 2-তে এনরোল করছেন এবং লেভেল 2 কন্টিনিউ করছি। জি। আচ্ছা, কি অবস্থা নাহিদ ভাই, কেমন আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? আচ্ছা হ্যাঁ, ভালো আছি। তো তোমার সম্পর্কে যতটুকু জানলাম যে তুমি হচ্ছে ডিপ্লোমা ট্রিপলি থেকে করতেছিলা এবং সেখান থেকে আসলে তুমি ডেভেলপমেন্টে আসলা। এই জার্নি সম্পর্কে যদি একটু বলতা। জার্নিটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি একদম শুরু থেকে শুরু করি। শুরু থেকে এটা সবাই বলে মানে শুরু থেকে আমার মানে কম্পিউটার নিয়ে অনেক আছে, এটা আসলে আমার শুরু থেকে মানে কম্পিউটার আমি পাইছিলাম খুব সম্ভবত ক্লাস 6-7-এর দিকে কম্পিউটার পাইছিলাম, তখন 2007-8 সাল এই টাইপের। আর তখন নিশ্চয়ই অনেক আনন্দ লাগছে। হ্যাঁ, মানে কম্পিউটার পাইছি। এখন কম্পিউটারের মধ্যে যে গেমস খেলা শুরু করলাম, ভাইস সিটি, এই যে MotoGP, এগুলো খেলা শুরু করলাম। তো চিন্তা করতেছি যে ওই সময় আমি নিউজ পড়তাম যে কম্পিউটারে, আমরা যেহেতু কিন্ডারগার্টেনে পড়ছিলাম ওইখানে কিছু বিজ্ঞান বিষয়ে একটু বেশি মানে জানছিলাম আর কি। তো ওইখানে বলতো যে এই যে কম্পিউটারের মাধ্যমে আমরা চাঁদে গেছি, মানে কম্পিউটারের মাধ্যমে এসে আমি ভাবতাম এর যে গেম খেলা ছাড়া এখানে আর করা যায় বা কি। হ্যাঁ, তো এটা করা গেলেও বা করে কিভাবে এটা নিয়ে। তো ওইটা থেকে মূলত একটা কম্পিউটারের প্রতি একটা ইয়া ছিল। কিন্তু যখন SSC শেষ করে ডিপ্লোমাতে যাওয়া শুরু করলাম তখন আরেকটা আমার ফ্যামিলিতে কিন্তু আইটি সেক্টরের কেউ নাই, অন্যান্য সব সেক্টরে আছে, সব কিছুতেই আছে, কিন্তু আইটি সেক্টরে কেউই নাই। আচ্ছা, তো যখন ডিপ্লোমা শুরু করলাম তখন আমার মানে আব্বু চাচা ওনারা বললেন যে বাংলাদেশে হচ্ছে ট্রিপলি, এরপর হচ্ছে মেকানিক্যাল আর সিভিল, এই তিনটার গভর্নমেন্ট জবটা খুব ভালো, তো তুমি এই তিনটার যে কোনো একটাতে চলে যাও। এক সময় কিন্তু ট্রিপলি অনেক হাইপে ছিল, মানুষ পড়তোই না। তো এটা 2014 সালের দিকের কথা। তো আমি ভাবলাম যে ট্রিপলিতে, আমার আব্বু ট্রিপলির সাথে মানে সামহাউ কানেক্টেড, তো ভাবলাম ট্রিপলিতে চলে যাই, ফার্স্ট চয়েস দিলাম, ওইটাতে চলে আসছি। এখন পড়তেছি আর যেহেতু পড়ছি কিন্তু আমি কাপ্তায়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট, ওইটা থেকে ডিপ্লোমাটা করছি। ওই সময় আসলে ইন্টারনেটটা এত বেশি এখনের মতো অত বেশি আপডেট হয় না, বা যেহেতু কাপ্তায়ে অনেক দূর, ওইখানে আরও খুবই মানে সহজলভ্য ছিল না ইন্টারনেটটা। তো জাস্ট এটাই করতাম যে আসতাম, পড়তাম, চলে যেতাম, এটাই, বাইরের অ্যাক্টিভিটি কোনো কিছুই নেই। তো শেষ করে হচ্ছে ট্রিপলির একটা জবেও ঢুকলাম। আচ্ছা, ট্রিপলি জবে? জি, ট্রিপলি একটা সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে একটা সার্ভিস স্টেশন কোম্পানিতে গেলাম, ওইখানে 3 মাসের মতো জব করছি। এই ট্রিপলি জব থেকে কেন আসলে এই ডেভেলপমেন্ট জবে? জি, তো এটা জবটা করতে গিয়ে আমি অ্যাকচুয়ালি রিয়েলাইজ করছি যে আমার মানে ওই সেক্টরে কাজ করার বা একটা যে কাজ করার একটা আনন্দ পাবো, মানে ফিউচারে অনেক কিছু, এটা কোনো মানে চ্যালেঞ্জ নাই। হ্যাঁ, ওই টাইপের ফিলিংসটাও ডেভেলপ হয় না আমার। তো 2020 সালের দিকে জবটা ছেড়ে দিলাম করোনার সময়ে। এখন ওই সময় 2020-এর পরে আমার একটা মানে পার্সোনাল একটা প্রবলেমের কারণে আমি খুব ডিস্টার্ব ছিলাম। তো ওই সময় পাবজি গেমটা খুবই হাইপ ছিল, কিন্তু 2019, 20, 21 সাল এই সময়ের মধ্যে আমিও খেলছি। তো এই পাবজিটাই খেলতাম, সবার সাথে কাজিনরা ছিল, ফ্রেন্ডরা ছিল, সবার সাথে অনেকের সাথে পরিচয় হয়েছে এখানে। তো খেলতাম, খেলতে মূলত ওই যে পার্সোনাল যে একটা ডিফিকাল্ট একটা টাইমটা পাস করছি, ওইটার থেকে হেল্প করছে আমাকে পাবজি, যাতে এটা থেকে মানে আমি একটু এটা কাটিয়ে উঠতে পারি। আচ্ছা, তো 2021 সালের দিকে ইউটিউবে একটা ভিডিও চলে আসছে আমার হঠাৎ করে চোখের সামনে, যে ফ্রিল্যান্সিং করে $1000 ইনকাম করে এই টাইপের একটা ভিডিও চলে আসছে। তো আমি চিন্তা করতেছি ফ্রিল্যান্সিং ওয়ার্ডটা আগে একটু শুনছিলাম,
তো শুনে ওই সময় 2019 সালের দিকে আমি একটু ট্রাইও করছিলাম যে ওই সময় কিছু কাজ আসতো, freelancer.com একটা ওয়েবসাইট ছিল, ওটা থেকে কাজ আসতো যে আপনার পিডিএফ থেকে ডক ফাইল বানিয়ে দিতে হবে, এটা কিছু কাজ আমি বলছি করে দেখি। পরে এটা প্ল্যান ছিল, এটা হচ্ছে যদি করে কিছু ইনকাম করতে পারি তাহলে হয়তো দেখা যাচ্ছে যে কোনো কোর্স টোর্স কিনে আরও কিছু অ্যাডভান্স কিছু শিখবো এই টাইপের একটা জিনিস, কিন্তু হয় নাই, তো ওই দিকেও আর যায় নাই। এখন 2021 সালের দিকে ফ্রিল্যান্সিং আবার আসছে চোখের সামনে, তো ওই সময় এসইউটা পড়ছে আর কি চোখের সামনে, বুঝছে এসইউটা একটু শিখে দেখি। পরে কি শিখছেন? হ্যাঁ, এসইউ শিখছি। এখন এসইও শিখতে আমার প্রায় 3-4 মাস মতো সময় লাগছিল। এসইও শেখার পরে আমি চিন্তা করলাম যে এসইও তো করার জন্য ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট কোত্থেকে পাবো। এখন দেখছি যে এসইও যেখান থেকে শিখছি ওখানে ওয়ার্ডপ্রেস দিয়ে করাইতো, তো আমি ভাবছি ওয়ার্ডপ্রেসটা একটু শিখে নিই, তাইলে ওয়ার্ডপ্রেসটা দেখি ভালো লাগতো। তো এটা বানাইতে গিয়ে দেখতেছি যে আসলে আমার এসইও থেকে ওয়েবসাইট বানাইতে আমার আরও বেশি ভালো লাগতেছে। তো এটা বানাই এখন ভাবলাম যে তাইলে এসইওটা বাদ দিই, আমি ওয়েবসাইট নিয়ে সামনে আগাই। এখন ওয়েবসাইটে কমার্স, ওয়ার্ডপ্রেসের ই কমার্স করার জন্য কমার্সটা লাগে, কমার্স। এরপর হচ্ছে এরকম আরও কিছু ডিটেলস শিখে আমি মার্কেট প্লেসে গেলাম, ফাইবারে। তো ওইখানে গিগ দিলাম, যেদিন গিগ দিছি ওই দিনই মূলত অর্ডারটা পেয়ে গেছি। অর্ডার পেয়ে গেছি। এই যে জাস্ট আমি সকাল 10টার দিকে মনে হয় গিগ দিছিলাম, 11টা কি 11:30টার দিকে অর্ডার পেয়ে গেছি। ওই দিন শুক্রবার ছিল, মানে আমি একটু রিপ্লাই করে আমি জমা পড়তে চলে গেছি এই টাইপের। তো এখন উনি বললো যে উনি একটা কাজ দিছে, জার্মানের ক্লায়েন্ট ছিল। তো এটা অবশ্য আমি বলতে পারি যে এটা আল্লাহর রহমত, কারণ অনেকে গিগ দিয়ে 3 মাস 4 মাস 5 মাস পায় না, তো আমি দেওয়ার সাথে সাথে পেয়ে গেলাম, এটা আল্লাহর রহমত। তো আচ্ছা, পাওয়ার পরে উনি আমাকে কিছু কাজ দিছে, যে বলতেছে এই কাজটা তুমি, এটা খুবই আনকমন একটা কাজ ছিল। তো বলতেছে এই কাজটা করছো কিনা, বলছি এগুলো তো অনেক করছি আমি কাজ। আমি কিন্তু এর আগে আমি কোনো কাজই করি নাই, মানে কোনো প্রফেশনাল লেভেলে। হ্যাঁ, তাই আমি কনফিডেন্ট, আমি অনেক করছি কাজগুলো। বলতেছে ঠিক আছে, তুমি মানে কত চাও এটার জন্য। তো আমি বললাম ওনাকে যে একটা সিঙ্গেল পেজ ওয়েবসাইট ছিল, জাস্ট এটা কিছু কন্টেন্ট আছে এগুলো বানাইতে হবে, আর ওনাতে কিছু একটা প্রোডাক্টের অ্যাফিলিয়েট ছিল, ওই প্রোডাক্টে আমাকে নিচে দিয়ে মেনশন করে দিতে হবে। তো আমি বললাম ঠিক আছে, এটার জন্য আপনি আমাকে $100 দিলেই চলবে। তো উনি বলতেছে এই কাজটা আমি $40 দিয়ে করে নিতে পারবো। আমি বলতেছি আপনি অবশ্যই পারবেন $40, কারণ আমি আর কম দিয়েও করে নিতে পারবেন, কিন্তু আপনাকে ওই কমের রেট, ওই কম কোয়ালিটির কাজে দিবে। আমি যেহেতু আপনার থেকে বেশি চাইতেছি, আমি আপনাকে অবশ্যই আমি আমার যে রেটের মতো কোয়ালিটির কাজে দিব। আপনার একটা কনফিডেন্স ছিল? হ্যাঁ, কনফিডেন্স ছিল। আমি বললাম ওনাকে। তো উনি বলতেছে ঠিক আছে, তাইলে তোমাকে আমি $80 দিচ্ছি, তুমি কাজটা করে দাও। তোমাকে আমি ওনাদের প্রায় 10-12টা ওয়েবসাইট ছিল, মানে এরকম সিঙ্গেল পেজে 10-12টা ওয়েবসাইট বানাইতে হবে। উনি আমার এই কাজটা যদি ভালো লাগে, উনি তাহলে আমাকে ফার্দার আরও অনেক কাজ দিবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আপনি আমাকে দেন, 2 দিন সময় লাগবে আমার। এখন যেটা আমরা ওয়ার্ডপ্রেসে মানে যেরকম একটা চিরাচরিত, তখন আমি কিন্তু কিছুই জানি না ভাই, আমি জাস্ট শুরু করলাম। ডোমেন কিনতে হয়, হোস্টিং কিনতে হয়। আচ্ছা, এখানে একটা জিনিস আমি মিস করে গেছি, এক্ষেত্রে আমার একজন কাজিন আছে, আমার বড় ভাই, উনি আমাকে খুব হেল্প করছেন। ওনার ওমানের মধ্যে একটা ওনার বিজনেস আছে। তো আমি এখন ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট করতে গেলে তো ডোমেন হোস্টিং এগুলো লাগবেই, কারণ লোকালি তো কাজ করা যায় না। তো আমাকে বললাম যে ভাই, আপনার তো একটা বিজনেস আছে, আমি আপনার বিজনেসের জন্য একটা ওয়েবসাইট বানিয়ে দেবো, ওইটা এসইও করে দিব, আপনি জাস্ট আমাকে ডোমেন আর হোস্টিংটা কিনে দেন। বাহ। উনি বলতেছে ঠিক আছে, তাহলে আমি তোমাকে কিনে দিচ্ছি, তুমি করতে থাকো। এখন আচ্ছা, ওইটা করতে করতে মূলত আমার ওয়ার্ডপ্রেস শিখা বা হচ্ছে এসইওতে আর একটু পারদর্শী হওয়া, এগুলো ওইখান থেকে হয়েছে। কিন্তু এটা বাই চান্স এটা সফল হয়নি, কারণ হচ্ছে ওমানের মধ্যে এটা ওইখানে অনলাইনে সার্চ করা বা এসইও এটা খুবই লো কোয়ালিটির, মানে ওইখানে ইনস্টাগ্রামটাই বা অনলাইনে বলতে গেলে ওইটা বেশি চলে। তো ওইটা আর হয় নাই। তারপরেও ওনার কাছে আমি আসলে চিরজীবনের জন্য কৃতজ্ঞ। একটা জিনিস শিখলেন, নতুন একটা জিনিস এক্সপ্লোর করার একটা মাইন্ডসেট তৈরি হলো। জি, তো ওইখান থেকে করলাম। আচ্ছা, এইভাবে করতে গিয়ে আমি ওই মানে সোজা পথের ওই কাজটাই করতে পারি, জাস্ট একটু এদিকে বাঁকা টাকা হয়ে গেলে আমি আর বুঝি না। তো উনি এখন যেটা কিনে দিল, ওনারাই আমাকে কোনো ডোমেনও দেয় নাই, কোনো হোস্টিংও দেয় নাই। এটা অ্যাকচুয়ালি কি মানে এফটিপি সার্ভার টাইপের কিছু একটা ছিল ওইখানে। হচ্ছে এটা জাস্ট একটা সিম্পল কাজ, যেখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলে ওইটার নামে, মানে যে নামে আমি ফোল্ডার ক্রিয়েট করবো ওই নামে একটা ডোমেন ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা। এখন এটা আমি জানতাম না। আমি মানে ইউটিউবে প্রায় আমি ঘুমাই না, ওই দিন মনে 3 ঘন্টা ঘুমাইছিলাম। আমি এটা সার্চ করতেছি সব জায়গায়, যে পাচ্ছি না, এটা এই টাইপের কোনো কিছুই নাই। এরপর হচ্ছে কিছু গ্রুপে অ্যাড ছিলাম, ফেসবুকে অনেককে নক দিলাম, কেউ রিপ্লাই করে না। মানে 50 জনকে নক করলে 2 জন রিপ্লাই করছে এই টাইপের। যারা রিপ্লাই করছে ওনারাও জানে না।
তো আমি বললাম দূর আর কী হবে, আমি ধরে নিচ্ছি পারবো না, দূর আর কী হবে, উনি হয়তো 1 স্টার একটা রেটিং দিয়ে দিও আমাকে, আমি অ্যাকাউন্টটা ডিলিট করে দিই আর একটা নতুন অ্যাকাউন্ট। পরে কি অ্যাকাউন্ট ডিলিট করেছেন? না, এখন এটা করতে গিয়ে যখন মানে একদম হাল ছেড়ে দিব, আমি বলছি যাক আর একটা লাস্ট বারের জন্য একটু ট্রাই করে দেখি। তো ওইখানে হঠাৎ করে আমি মানে ঘাটাঘাটি করতে গিয়ে দেখতেছি একটা অ্যাড ফোল্ডার দেখতেছি একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, আমি জাস্ট ওই নামে দিলাম। এখন ব্রাউজারে গিয়ে দেখতেছি যে নামে আমি ক্রিয়েট করছি ফোল্ডারটা, ওই নামে একটা ডোমেন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এবং এটাতে এন্টার করা যাচ্ছে। আচ্ছা, তো আমি বললাম, আমি তো বলছি হয়ে গেছে অনেক, এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, কাজ শুরু করলাম। এখন আমি এই যে প্রথম যে আমি যে অ্যাকচুয়ালি মানে এই কাজটা কখনো করি নাই, কোথাও খুঁজেও পাইনি এই কাজটা, আমি যে মানে এটা করছি নিজে একটা এত বেশি এক্সাইটেড হয়ে গেছে, আমি ওনাকে তার সাথে সাথে মানে নক দিয়ে দিছি যে ভাই বলছি আচ্ছা এখানে আরেকটা হয়েছিল, আমি যখন পারতেছিলাম না ওনাকে আমি বলছি হচ্ছে ভাই এই কাজটা একটু আমার কাছে পরিচিত মনে হচ্ছে, বলছে তুমি তো বলছো এই কাজটা করছো, বলছি হ্যাঁ আমি এরকম রিলেটেড কাজ করছি কিন্তু এটা একদম ডিরেক্টলি এটা করিনি। তো উনি আমাকে এটা কি একটা নাম দিছিল, ডেস্কটপে একটা সফটওয়্যারের নাম, আমি বলে গেছি নামটা। তো ওইটা আমি হ্যাঁ বুঝতে পারছি আমি, কিন্তু আমি বলছি একটা ওয়েট পাইছি, কিছু একটা করতে পারবো হয়তো। এখন এইভাবে শুরু করলাম। যখন আমি ওই যে ডোমেনটা ক্রিয়েট করতে পারছি, আমি এত বেশি এক্সাইটেড হয়েছি, ওনাকে আমি নক দিয়ে দিচ্ছি সাথে সাথে, আমি তো আপনার কাজ করে দিয়েছি, এই যে ডোমেন ক্রিয়েট হয়েছে, বলতেছে হ্যাঁ, বলছে তুমি ফার্স্ট স্টেপ পাস করছো, সেকেন্ড স্টেপ করতে থাকো। তখন অলরেডি 2 দিন সময়ের মধ্যে একদিন 4 ঘন্টা মতো পার হয়ে গেছে। ফাইবারে কিন্তু একটা টাইমার থাকে, তো 4 ঘন্টা মতো পার হয়ে গেছে। আমি ঠিক আছে শুরু করলাম, এবং শুরু করে আমি যেহেতু আমার একটা অভ্যাস ছিল কি, যখন এসইও করতাম তখন অনেক বেশি ওয়েবসাইট ভিজিট করতাম, এটার কারণে ওয়েবসাইট নিয়ে মোটামুটি একটা আইডিয়া হয়েছে। আর ওই সময় অনেক ইউটিউব একটা জিনিস, এখানে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে যত বেশি এক্সপ্লোর করা হয় তত বেশি আইডিয়া আসে যে ওয়েবসাইট কেমন হইতে পারে বা ফাংশনালিটিসগুলো কী কী হইতে পারে। তো এই জন্য আসলে মানে যারা ওয়েব ডেভেলপার হিসেবে আগাতে চায়, তা আমি সবাইকে একটা জিনিস বলি যে যখনই কোনো টাস্ক দেওয়া হয়, সেটা জব টাস্ক হোক বা আমাদের কোর্সের অ্যাসাইনমেন্ট হোক, যাতে করে ওই রিলেটেড যাতে ওয়েবসাইটগুলো এক্সপ্লোর করে, তাইলে কিন্তু ওই যে মাইন্ডসেটটা তৈরি হয়ে যায় যে এটা কীরকম হইতে পারে, এটার মধ্যে কী কী থাকতে পারে, রাইট? এখানে আমি একটু অ্যাড করবে, এটা হচ্ছে অনেকে মানে আমাদের অ্যাসাইনমেন্টে দিলে বা অনেক জব টাস্ক বা অনেকে পরিচিত ডেভেলপার আছে, ওনারা বলে যে ভাই এ রিলেটেড কোনো ডিজাইন আমার মাথায় আসতে না, আমি তো ডিজাইনার না, আমি তো ডেভেলপার। হ্যাঁ, এটা অনেক, হ্যাঁ এটা বলে। তো এটা এই ক্ষেত্রে আমার যেটা হেল্প করছে সেটা হচ্ছে, আমি একটা ই কমার্স রিলেটেড ওয়েবসাইটের জন্য আমি 50টা ওয়েবসাইট ভিজিট করলাম। তাহলে 50টা ওয়েবসাইট ভিজিট করতে গিয়ে আমার কিন্তু একটা ই কমার্সের আইডিয়া আমার মাথার মধ্যে অলরেডি সেট হয়ে যাবে। হ্যাঁ, আমার ডিজাইনার হতে হবে না, বা আমি ওইরকম ডিজাইন, আমি এটাই বলতেছি না যে আমি ডিজাইনার লেভেলের কিছু, বাট কাজ চলার মতো আমি কিছু একটা করে ফেলতে পারবো, এই টাইপের আর কি। তো আচ্ছা, ওনার এই কাজটা করে দিলাম, এখন সাবমিট করলাম। উনি বলতেছে ঠিক আছে, তোমার ডিজাইনটা আমার খুব ভালো লাগছে, তোমাকে আমি কিছুদিন পর আবার নক দিব। তো উনি এরপরে আরও 3টা ওয়েবসাইটের কাজ দিলেন আমাকে, ওই 3টার জন্য $210 মতো মানে আমাকে করছে। তো এইভাবে করে করে প্রায় 3-4 বার ওনার কাছ থেকে কাজ পাইছি আমি। ওই 1 মাসের মধ্যেই এক মাস 10-15 দিনের মধ্যেই আমি ফাইবার এবং হচ্ছে আরেকটা নাইজেরিয়ান ক্লায়েন্টের সাথে কাজ করছিলাম। ওইটা উনি ফাইবার আসছিল, ফাইবার বাইরে নিয়ে গেছে আমাকে। তো মোটামুটি $600 মতো ইনকাম করছিলাম 1 মাস। $600, হ্যাঁ। তো এটা পাইছি। এখন ঘরের মধ্যেও মানে দেখতেছে যে ইনকাম কিছু একটা হচ্ছে। তো আমি তো চিন্তা করছি, কারণ আমার তো আবার এদিকে মন খারাপ ছিল, কারণ এটা তো অনিশ্চিত। আমি হয়তো আজকে পাইছি, এই মাসে পাইছি, নেক্সট মান্থ আমি নাও পেতে পারি, তখন আমি কি করব? তো আমি চিন্তা করলাম যে না, এইভাবে না, এটা হচ্ছে আমার সাইড হাসল হিসেবে থাকবে, কিন্তু আমি একটা মেন একটা ডেফিনিট ইনকামের মধ্যে যাব। তো ওই যে ওয়েবসাইট বানাতে গিয়ে HTML CSS এই দুইটা জিনিস একটু পরিচিত হলাম। তো আমার CSS শিখতে মোটামুটি 4 থেকে 4.5 মাস লাগছে, HTML CSS শিখতে। ওই ওয়ার্ডপ্রেস কোর্সের আগে? হ্যাঁ, কোর্সের আগে। আচ্ছা আচ্ছা। মানে এই যে 4.5 মাস লাগলো এগুলো শিখতে শুধুমাত্র। তো আমি ভাবলাম এখন আসলে কন্টেন্টের অভাব নাই, মানে এত বেশি কন্টেন্ট, এখন এত বেশি কন্টেন্টের ভিতরে সমস্যা হচ্ছে যে কোন দিকে যাবো সেটাই বুঝি না আসলেই, মানে ডিস্ট্রাকশন হয়েছে। হ্যাঁ, মানে কোনটা করে কোনটা করব। আর এই যে কোডিং সেক্টরটা মানে এত বেশি চেঞ্জ হচ্ছে যে 6 মাস আগের একটা ভিডিও দেখলেও মানে একটু লাগে যে এটা কি এখন আসলে কাজ করবে কিনা, মানে 6 মাস তো অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, টেকনোলজি আপডেট হচ্ছে। হ্যাঁ, কন্টেন্ট আপডেট হচ্ছে এটা। তো এখন আমি ভাবলাম যে না, কিছু একটা করতে হবে। ওই সময় যা মানে $600 মধ্যে যা পাইছি ওগুলো মোটামুটি খরচ করা শেষ। তো এখন প্রোগ্রামিং হিরোর নাম শুনছিলাম, ওই তাও ইউটিউবে মানে দেখছিলাম আর কি, যে প্রোগ্রামিং হিরো থেকে জব পাচ্ছে ছেলে পেলে, এই টাইপের অবস্থা। তখন আমাদের ছিল হচ্ছে, আমি খুব সময় তখন কি বিশ্বাস হয়েছিল যে আসলেই জব পাওয়া পসিবল নাকি মনের মধ্যে একটা সংশয় ছিল? একটা সংশয় বলতে মানে ছিল, আমি বলতাম যে যেহেতু ত্রিপলিতে পড়ছি, ওইদিকে জব করতেছি না, অনেক সময় নষ্ট ওয়েস্ট করে ফেলছি। তো আমি বলছি না, এটাতে যখন আসছি এটাতেই কিছু একটা করবো, যেদিকে যাবে যাক, এটাতে একটা চান্স নিয়ে দেখি কি হয়।
6 মাসের 6 মাসের ব্যাপার, নাইলে এদিকে পর নাইলে আবার আমি আবার ত্রিপলির জব করতে চলে যাব, এটা এবার একটা অবস্থা। তো আমি ভর্তি হয়েছিলাম ব্যাচ 8-এর মধ্যে, ডিসেম্বরের 10 থেকে ডিসেম্বরের 24 পর্যন্ত আমাদের ভর্তি ছিল। আমি 19 তারিখ সিদ্ধান্ত নিলাম যে ভর্তি হব, আব্বুকে বললাম যে এরকম একটা ভর্তি হবো, এত টাকা লাগবে, ম্যানেজ করে দেন। আব্বু দিল, আমি 21 তারিখের দিকে ভর্তি হলাম। এখন ভর্তি হয়েছি, শুরু করছি। তো করতে গিয়ে 19-29 আমাদের 1 তারিখ, আমাদের সময় আবার ঈদুল আজহার বন্ধ ছিল মনে হয় সময় আমরা যখন শুরু করছিলাম। তো আমাদের 2-3 তারিখ থেকে শুরু হয়েছিল ওই টাইপের। এখন আমি ওই সময় যে শুরু করছি ভাইয়ার ডেডিকেশনটা মানে আমি এভাবে দিছিলাম, আমি এই অ্যাসাইনমেন্ট 11 আসা পর্যন্ত, আপনি যেহেতু চট্টগ্রাম আপনিও চিনবেন, আমি রাঙ্গুনিয়া থেকে শুধুমাত্র একবার নোয়াপাড়া আসছিলাম, মানে ঘর থেকে বাইরে এসেছি শুধুমাত্র একবার রাঙ্গুনিয়া থেকে নোয়াপাড়া আসছি। আমার একটা বই আসছিল, ওই বইটা আনার জন্য নোয়াপাড়া সুন্দরবন আর বেরোন নাই, আর বের হইনি আমি। আচ্ছা, আমি ঘর থেকে বের হইনি, মানে কোথাও বেড়াতে গেলে আমি কোথাও থাকিও নাই যে বলতাম যে কোর্স আছে কাজ আছে আমার চলে যেতে, আমি যাই না। মানে কোনো ফ্রেন্ডের সাথে আড্ডা বা ফ্রেন্ডরা অনেক মানে ওরা শুনলে হয়তো ওরা বুঝতে পারবে যে আমার সাথে মানে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার মতো অবস্থা, কারণ ওরা এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে, আমি কোথাও বের হই না, কোথাও যাই না। আমি মানে এটা নিছিলাম যে আমি এটাই করব, আমার আর কোনো কাজ নেই। সো আপনার সাথে আমার কিন্তু একটা মিল আছে যে আমিও কিন্তু 6 মাস ধরে এই যে কোর্স ছাড়া আমি অন্য কিছু চিন্তা করি নাই, যে সারাদিন বাসার মধ্যে কোডিং করতাম, ট্রাই করতাম, প্রজেক্ট বিভিন্ন আইডিয়া খুঁজতাম, বাগ সলভ করতাম, আবার হচ্ছে লার্নিং করতাম বিভিন্ন ডিফারেন্ট হচ্ছে প্ল্যাটফর্ম থেকে, ডিফারেন্ট ইউটিউব ভিডিওস থেকে। তারপর আমি কিন্তু ওই টপিকটাও রপ্ত করতাম এবং আমার লাইফ ছিল এরকম। এবং সেই সময় আমারও কিন্তু ফ্রেন্ড চলে গেছে। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে যখন আমি জব পাইছি পরে সবাই আবার ব্যাক করা শুরু করছে। জি, তবে আমি এক্ষেত্রে লাকি ছিলাম, আমার ফ্রেন্ডরা যায় নাই, মূলত একটু রাগটাক করছে, এই যে মানে একটু অভিমান, গড় কোনো এই টাইপের কিছু ট্যাগ আমাকে দিছে, অবশ্য দাম বেড়ে গেছে, পাট বেড়ে গেছে, এরকম এই টাইপের কিছু ট্যাগ দিছে আমাকে। তো এগুলো এখনো চলে, আচ্ছা এনজয় করি, এগুলো খারাপ না, ফ্রেন্ডরাই তো বলবে। তো এই যে মানে আমার সময় এমন গেছে যে আমার যেহেতু আমার যে বিএসসিটা করি আমি, এটা এএমআই কোর্স বলে, এটা হয়তো যারা ডিপ্লোমা করে ওনারা জানতে পারে এই ব্যাপারে। তো কোনো ক্লাস বা ভার্সিটি কোনো কিছু নেই আমাদের, জাস্ট হচ্ছে মানে 6 মাস পর সেমিস্টার ফাইনাল হবে, আমাদের ল্যাপটপ কিছু নেই। ওই সেমিস্টার ফাইনালে যদি পাস করি পাস, নাহলে ফেল, এই টাইপের অবস্থা। তো ওইদিকে আমার সুবিধা হয়েছে, আমার কোনো ভার্সিটি নেই নাই, জাস্ট পড়ালেখা করতাম একটু, আমি জাস্ট ঘুমাইতাম, খাওয়া দাওয়া নামাজ গোসল এগুলো বাদে আমি মানে কম্পিউটারের সামনেই। এখন আমি কম্পিউটারের সামনে কোড করতেছি বা যখন হয়তো ইচ্ছা হয় না, আমি একটু মোবাইল টিপতেছি, গেম টেম সব ডিলিট করে দিছি, কোনো গেম টেম নাই, আর নাই, পাবজি 2021 সালে শেষ। হ্যাঁ, তো সব ডিলিট। এখন হয়তো একটু ফেসবুকে রিলস দেখতাম এগুলা, কারণ তবুও আমি কিন্তু ওই টেবিলতে করতাম না, মানে ওইখানে, কারণ আমি এখান থেকে উঠলে হয়তো বাইরে যাব, কিছু ভাই ব্রাদার সাথে দেখা হবে, এটা টাইম ওয়েস্ট। এই যে লাইফ স্টাইলটা যে না ওটা যে তারপর হচ্ছে ঘন্টার পর ঘন্টা বসে থাকা, একটা টার্গেট নিয়ে আসা, এটা আসলে কিভাবে আসছে? এটা আসছে ভাই মূলত আমি যেহেতু আগে বলছি ভাই আমি ত্রিপলি ব্যাকগ্রাউন্ডের, এখানে এসে আমাকে সিএসসি ব্যাকগ্রাউন্ডের সাথে কম্পিট করতে হবে, এবং এটা নিয়ে আমার সংশয় ছিল যে আমি ত্রিপলি ব্যাকগ্রাউন্ডে জব কি পাবো কিনা। আমি প্রোগ্রাম হিরো কমিউনিটিতে থাকতাম ওই সময়, মানে রেগুলার থাকতাম যে কেউ পোস্ট করতেছে কিনা এই ব্যাপারে, যে আমি অমুক ব্যাকগ্রাউন্ডের অমুকে জব পাইছি, এটা আপনার মতো আছে কিনা, হ্যাঁ আছে কিনা। এবং যদি দেখা যাচ্ছে 4-5 দিন কেউ পোস্ট করে না, আমি পোস্ট করে দিতাম যে ভাই আমি তো ত্রিপলি ব্যাকগ্রাউন্ডের, আমি এখানে আসতে যাচ্ছি, মানে একটু কেউ আপনাদের যদি এরকম কেউ থাকেন একটু শেয়ার করেন। তো একটা ছেলে একবার বলছিল, এটা আমার খুবই মানে আমি খুবই এটাকে মোটিভেট করছে আমাকে, যে বলতেছে ভাই আমি হচ্ছি এইচএসসি দিই নাই এখনো, আগামী বছর এইচএসসি দিব। আমি যখন ইন্টারভিউ দিতে গেছি ওইখানে 5-6 জন সিএসসি ব্যাকগ্রাউন্ডের ছেলে পেলে ছিল, কিন্তু ওদের কারো জব হয় না, আমার জব হয়েছে। বাহ, তো এটা আমাকে মোটিভেট করছে, আমি বলছি যাক উনি একজন যখন পারছে আমিও পারবো ইনশাআল্লাহ। আমি এখানে একটু বলতে চাই, সেটা হচ্ছে আসলে সিএসসি পড়াটা ফেক না, জি, ফেক হচ্ছে যে আপনি সিএসসিটাকে কাজে লাগাচ্ছেন কিনা, আপনি স্কিল ডেভেলপ করতেছেন কিনা। কারণ আপনার ডিগ্রি আছে, এখন আপনি স্কিল জানেন না, তাহলে আপনাকে তো নিবে না, রাইট? কেউ নিবে না। আপনি যদি একটা কোম্পানি দেন আপনিও তো নিবেন না, যে ওর সিএসসি থাকুক আর না থাকুক। যদি সিএসসি প্লাস স্কিল হয় সে কিন্তু অনেক দূর আগাবে, আর যদি সিএসসি নাও থাকে, যদি স্কিল থাকে, তাও সে আগাইতে পারবে। জি। তো এই ক্ষেত্রে আমার আরেকটা ছিল, মানে চ্যালেঞ্জ কাজ করছে যে আমি তো ত্রিপলি ব্যাকগ্রাউন্ডের, সিএসসি এদের কিন্তু এটা মানে এটা না বলে উপায় নেই যে ওনারা আসলে থিওরিটিক্যালি অনেক আগাই থাকে আমাদের থেকে অনেক কিছু নিয়ে, আর আমি এদিকে ইন্টারও করি নাই, তো ওই আইসিটি এগুলো নিয়ে কোনো আইডিয়া নেই। আমি পড়ছি ত্রিপলি, আমার মোটর আর ট্রান্সফরমারের মধ্যে দিন চলে যাচ্ছে। তো এখন আমি করতাম কি, কোর্স দেখতাম, পাশাপাশি হচ্ছে আমার ওই এসইও যখন করতাম আমার কিছু আর্টিকেল পড়ার অভ্যাস হয়েছিল। আচ্ছা, আমি ওইটা কাজে লাগাইছি। আমি মানে যে দেখতেছি আমি সিএসসিতে পড়তেছি, হয়তো যে এই মানে ধরে না
মানে যেগুলো টপিক পড়তাম ওইখানে ওই রিলেটেড আর্টিকেল পড়তাম আমি কিছু, মানে এটা হয়তো অন্য পার্সপেক্টিভ থেকে কীভাবে দেখা হচ্ছে, তাহলে এটা ডকুমেন্টেশনে কাজে দিয়েছে। হ্যাঁ, ডকুমেন্টেশনে কাজে দিয়েছে সে। তারপরে তো এটা করতে গিয়ে এখন মোটামুটি আমার সময় যাচ্ছে অনেক। একদিন আমি জঙ্কর ভাই তখন আমাদের লেভেল 1-এর মধ্যে মানে কিছু মিট করতো, মানে যারা পিছিয়ে পড়ছে হ্যাঁ সেশন করতো। তো আমি ওনাকে বলছিলাম যে ভাইয়া আমি মানে কোড করি, কিন্তু কোডের পাশাপাশি আমি থিওরিটা মানে অনেক বেশি এক্সপ্লোর করতেছি। বলতেছে এটা খুবই ভালো অভ্যাস, এটা সবার থাকে না, বাট তুমি আগে এই মডিউলগুলো শেষ করো, মডিউলগুলো টাইম টু টাইম শেষ করো, এরপর হচ্ছে তুমি থিওরিটা আগাও। কারণ হচ্ছে তুমি থিওরি পড়ার জন্য তুমি টাইম পাবে, কিন্তু তুমি যদি মডিউলে পিছিয়ে পড়ো তাহলে একটা সময় তখন আর করতে ইচ্ছা করে না, অনেকগুলো মডিউল যখন জমে যায় তখন আসলে আর ইচ্ছা করে না, হ্যাঁ এটা ডিমোটিভেট হয়ে যায়। তো এটা করলাম যে এরপর আর্টিকেল পর একটু কমে দিলাম, কিন্তু তাও পড়ি, আর এদিকে কোডটা করতে থাকলাম। তো এইভাবে করতে করতে এই যে আরেকটা এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, বা আমি HTML CSS যখন ওয়ার্ডপ্রেস করতেছি আমার 4.5 মাস লাগছে HTML আর CSS শিখতে। 4.5 মাস। এখন মানে একদিন শিখি, 1 ঘন্টা করি, আধা ঘন্টা বসে থাকি, 2 ঘন্টা করি, 4 ঘন্টা বসে থাকি, এটাই বের অবস্থা। এরকমই হয় আসলে। হ্যাঁ, তো এখন যখন কোর্সে আসলাম আমার HTML CSS শিখতে খুব সম্ভবত 1 মাস লাগে না মনে হয়। এই তার উপর আমার একটু মানে যেহেতু প্র্যাকটিস ছিল, HTML CSS মানে কাজ চলার মতো। আমি এখনও বলতে পারবো না যে আমি HTML CSS আমি সব কিছু জানি, এটা আমি বলতে পারবো না। আমি হয়তো 10 বছর কাজ করলাম, এটা বলতে পারবো না, কিন্তু কাজ চলার মতো আমি এটা জায়গায় পৌঁছেছি। তো আমি মানে এটা কম্পেয়ার করলাম যে আমার আসলে ওই 4.5 মাস আর এই কয়টা দিন। আমি এখানে একটু ইন্টারাপ্ট করতে চাই, সেটা হচ্ছে যে আমরা সবসময় ছোটবেলা থেকে একটা অভ্যাস হয়ে গেছে যে আমরা কম্পেয়ার করি অন্যজনের পার্সপেক্টিভ অনুসারে, যে ওর থেকে আমি খারাপ, ওর থেকে আমি ভালো। কিন্তু আসলে কম্পারিজনটা হইতে হবে নিজের প্রতি নিজের, যে কালকে আমি কি ছিলাম, আজকে আমি কি শিখলাম, পরশু আমি কি শিখবো। তো আমি কিন্তু সবখানে বলি, আমি গাইডলাইন সেশনেও বলি, আমি হচ্ছে যে পডকাস্টগুলো করছি ওখানেও আমি সেম কথা বলছি, যে কম্পারিজনটা আসলে করতে হবে নিজের প্রতি নিজের। আমি যখন হচ্ছে কোর্স করতাম তখন আমি কম্পেয়ার করতাম এরকম যে আজকে আমি কি শিখছি এবং কালকের মেজবা থেকে আজকের মেজবার মধ্যে পার্থক্য কত। এটা কিন্তু আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আমি চেক করতাম, যাতে করে আমাকে ইন্সপায়ার করে আর কি। তো আসলে কম্পারিজনটা অন্যদের সাথে না, কম্পারিজন হইতে হবে নিজে আমি কতটুকু আগাচ্ছি। হ্যাঁ, এটাই যে ওইটা একটা কথা আছে যে যুদ্ধটা নিজের সাথে নিজে। তো এইভাবে করতে গিয়ে এখন জাভাস্ক্রিপ্ট শুরু হইলো। প্রথম একটু স্বাভাবিক, একটু কষ্ট, হ্যাঁ, যে এটা তো বুঝতেছি না অনেক কিছু, অ্যারে অবজেক্ট, মানে এগুলো এই যে অ্যারে আর অবজেক্টের মধ্যে পার্থক্য বুঝতে আমার কখন কোনটা ইউজ করব মানে অনেক হতো। এদিকে হচ্ছে আপনার অনেকে যে ফাংশন কল হবে, আমি ফাংশনটা কোথায় কল করব, ফাংশন কল মানে কি, এই যে জিনিসগুলো খুব মানে একটা কষ্ট হয়েছে শুরুতে। আচ্ছা, তখন কি ইচ্ছা করে নেই যে আমি একটু ছেড়ে দিই? কারণ আমরা যেটা দেখি যে অনেক স্টুডেন্ট আছে যে একটু চ্যালেঞ্জ হইলেই আমার দিয়ে আর হবে না, আমি আর করবো না, এরকম টাইপের। হ্যাঁ, এইটা হচ্ছে একটা আমার, যেহেতু আমি বলছি যে আমার মানে একটা যে ছিল যে আমার এখানেই কিছু করতে হবে, আমার ছেড়ে মানে আমার অপশন নাই, একটা জিনিস যে আমার অপশন নাই, আমার এটাই করতে হবে, আমার এখন যেদিকে যাচ্ছে আমাকে এদিকে যেতে হবে। দ্যাট মিন্স আপনার থেকে এই জিনিসটা নিতে পারি যে কখনো যদি হচ্ছে মাইন্ডসেট ঠিক থাকে যে আমার এটা করতেই হবে, আমার না অপশনটা থাকবে না। হ্যাঁ, যে আমার অপশনটাই রাখা যাবে না আর, মানে আমি এটা হলে দেখা যাচ্ছে যে আমি ভাবতেছি যে আমি এখান থেকে হয়তো এই বাসে করে যাব বা ট্রেনে করে যাব বাড়িতে, তো আমার অপশন রাখা যাবে না, আমি বাসে করে যাব। এখন আমার আর ট্রেনের অপশনটা আমার মাথায় আসবে না, আমি যেটা ভাবতেছি আমাকে ওইটা অবশ্যই ফিক্স রাখতে হবে আমার রাস্তার মধ্যে, তাহলে আমি এটা আমার জন্য অনেক সহজ হবে। নাহলে আমার ডিস্ট্রাকশন হওয়ার সম্ভাবনা অনেক আছে ভাইয়া। যেহেতু আমি বলতেছি আমার সুযোগ ছিল, কিন্তু আমি ত্রিপলিতে জব করার সুযোগ ছিল, আমার একটা অলরেডি ডিপ্লোমা ডিগ্রি আছে, আমার বিএসসিটা চলতেছে, আমার সুযোগ ছিল, কিন্তু মাইন্ডসেট ঠিক ছিল আমি এখানেই কিছু একটা করব, এখানেই করব। হ্যাঁ, তো না হলে আমি কিন্তু ছেড়ে দিতাম, ওই যে জাভাস্ক্রিপ্টটা ছেড়ে দিতাম যে দূর করি। তখন কিন্তু অলরেডি বাড়িতে মনে করেন আমার ডিপ্লোমা শেষ করছি, কয়েক বছর হচ্ছে বাড়িতে, তো তখন তো আমি ফ্রিল্যান্স সব ছেড়ে দিচ্ছি, মনে বেকারি বলা চলে। তো বাড়িতে তো অবশ্যই ছেলে, আমি আবার বড় ছেলে পরিবারের, আশা করে আছে যে ছেলে কিছু করবে। তো আমার তো মনে করেন অভাব ছিল না যে ছেলে কিছু করেন। আমি যদি এখন হয়তো ইন্টারভিউ দিই কোনো একটা PSP BSRM কে আছে না, কত ফ্যাক্টরি পড়ে আছে, ইন্ডাস্ট্রি পড়ে আছে, আমি এখানে গেলে কোনো জায়গায় হয়ে যাবে, যেটা আগের এক্সপেরিয়েন্স আছে, আমি গেলে হয়তো আজকে দিলাম, ওই দেখা যাচ্ছে 1 মাস ট্রাই করলাম, হয়ে যাবে আমার। কিন্তু আমার প্রোগ্রাম সেক্টরে আমার তো কোনো নাই, আমি এখন কই জাভাস্ক্রিপ্ট শুরু করলাম মাত্র, কই রিঅ্যাক্ট, কই আরও মানে আমি তো মাত্র যে সমুদ্রটা যাবো, আমি সমুদ্রের কাছে আসি নাই, যে পতঙ্গ সমুদ্র সৈকত হয়তো, আমি এখন চট্টগ্রামে ঢুকি নাই, এই অবস্থা। তো তারপরেও মাইন্ডসেট ঠিকঠাক ছিলাম যে এখানেই কিছু একটা করব।
এবং আরেকটা ওই যে যখন ফ্রিল্যান্সিং করতাম তখন একটা মানে আসছিল যে মানে বাড়িতে বসে বসে কাজ করা যায়, এটা একটা মানে একটা এটা আমার উইক পয়েন্ট হিসেবে কাজ করছে যে না প্রোগ্রামিং করবো, এটাই করবো। আরেকটা জিনিস তখন হচ্ছে মানে খুবই ট্রেন্ডিং হচ্ছিল যে ডেস্ক সেট আপটা, মানে সবাই ডেস্ক সেট আপ করতেছে, এই যে মনিটর, এই পিসি, সিপি দিকে লাইট জ্বলতেছে, এই জিনিসটা খুবই ফ্যাসিনেটিং লাগতো যে এরকম আমারও হয়তো একদিন হবে, আমি এটা করবো। এখন কি ডবল মনিটর ইউজ করেন? এখন ডবল মনিটর করি না, ল্যাপটপ আর মনিটর করি আর কি। আচ্ছা আচ্ছা, ডবল স্ক্রিন। হ্যাঁ, ওই যে ল্যাপটপে কুট করে মনিটরে স্ক্রিনটা দেখি, এই টাইপের আর কি। তো এইভাবে করতে গিয়ে আচ্ছা জাভাস্ক্রিপ্ট শেষ করলাম, আস্তে আস্তে অভ্যস্ত হলাম। তো এইভাবে করতে গিয়ে এখন এরপর রিয়েক্টে শুরু করলাম। এরপর জাভাস্ক্রিপ্টটা যখন কাটাই উঠতে পারছি আর মানে যে কষ্ট মনে হয় নাই, যে বলতেছি জাভাস্ক্রিপ্ট যেহেতু কাটাই উঠছি তাহলে বাকিগুলো অবশ্যই হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। এখন রিয়েক্টে আসলাম, রিয়েক্ট জিনিসটা খুব ভালো লাগছে। মানে জাভাস্ক্রিপ্ট দেখো রিয়েক্টটা যে এই যে ডম ম্যানিপুলেশন, এবং রিয়েক্টে বলতে গেলে আমাদের থিওরিটিক্যাল অনেক বিষয় আছে যে আমার অ্যাকচুয়ালি আমি মানে যে ভার্চুয়াল যে ডমটা আমরা ইউজ করতেছি এটা কীভাবে কাজ করে, বা আমার এটা কীভাবে আমি কেন জাভাস্ক্রিপ্ট না করে আমি রিয়েক্ট ইউজ করতেছি, বা আমার অন্যান্য ফ্রেমওয়ার্কও আছে অ্যাঙ্গুলার ভিউ, তারপর আমি রিয়েক্ট ইউজ করতেছি, এখানে থিওরিটিক্যাল অনেক ব্যাপার আছে। এটা আমি অনেকদিন এক্সপ্লোর করছি যে আসলে রিয়েক্টে ভার্চুয়াল ডমটা কী কাজ করে, মানে এটা তো দেখলাম যে রিয়েক্ট আসলে খুবই আপনার মানে খুবই একটা ইন্টারেস্টিং ওয়েতে কাজ করে, ডেভেলপার ফ্রেন্ডলি। হ্যাঁ, ডেভেলপার ফ্রেন্ডলি। তো আমি চিন্তা করছি যে এই জিনিসগুলো আসলে ইন্সপায়ার করে, কারণ এই যে আমি কাজ করতেছি মানে আমার কাজটা কিন্তু এখানে শেষ হয়ে যায় নাই, যে এটাকে আমি আরও কীভাবে আপগ্রেড করতে পারি, আরও কীভাবে ইউজার ফ্রেন্ডলি করতে পারি, এই জিনিসগুলো মানে সবসময় একটা ডেভেলপারকে আসলেই মানে তাড়িত করে যে আমি আরও ভালো কীভাবে করতে পারি। তো এগুলো করলাম, করতে করতে রিয়েক্ট শেষ করলাম। রিয়েক্ট শেষ করে এরপর হচ্ছে মানে জিনিসগুলো যে দেখছি যে আমি দ্বারা যে অর্ডার করতেছি এই জিনিসটা হচ্ছে আমি এখন চিন্তা করতেছি যে আস্তে আস্তে তো আমি এদিকে যাচ্ছি, যেগুলো আমি এখন যেগুলো একসময় আমি ইউজ করতাম মানে যে কোনো কিছু জানতাম না, এখন হয়তো দেখা যাচ্ছে আমি 3-4 মাস পরে মানে আমি এরকম বিল করে ফেলতেছি। হ্যাঁ, এরকম কাছাকাছি কিছু একটা আমি করে ফেলতে পারবো। তো আচ্ছা এগুলো গেল, এরপর আসছে ব্যাকএন্ডের মধ্যে আসল মজা। এই যে ফ্রন্ট এন্ডে তো আমরা জাস্ট কিছু স্ট্যাটিক ডাটা নিয়ে কাজ করতাম, যখন ব্যাকএন্ড আসছে এই যে একটা ডাটাবেস ক্রিয়েট করতেছে, ডাটাবেস শব্দগুলো শুনছি যে নিউজ আসতো অমুক হ্যাকারে অমুক ডাটাবেস হ্যাক করছে, অমুক সার্ভার হ্যাক করছে, এই জিনিসগুলো এই যে শব্দগুলো শুনছি ওই জিনিসগুলোর সাথে আস্তে আস্তে পরিচিত হচ্ছে, করতে আসি। তো এই যে এরপর তখন ইন্টারেস্ট আরও বেড়ে গেছে যে না এখন তো মানে আরও ইন্টারেস্ট করতে পারছি, আরেকটু আগাইতে হবে। তো করলাম। এখন অ্যাসাইনমেন্ট 11-তে আমাদের মোটামুটি ছিল, অ্যাসাইনমেন্ট 11-তে মনে হয় আমাদের এটা আসছিল যে টোকেন জেডব্লিউটি। হ্যাঁ, এখনো কিন্তু জেডব্লিউটি অনেকের ভয় থাকে, হ্যাঁ কি নাকি আসলে এটা জেডব্লিউটিটা আমার কাছে বলতে গেলে ব্যাকএন্ডের মধ্যে সবচেয়ে একটা মানে একটা অদ্ভুত জিনিস লাগছিল যে জেডব্লিউটি আমি একটা মানে একটা টোকেন দিয়ে কিভাবে আমি এটা সিকিউর করে ফেলতেছি সিস্টেমটা। হ্যাঁ, তো এটা দিয়ে যখন করতে গেলাম এরর খাইছি স্বাভাবিক, কিন্তু মানে এই জেডব্লিউটি এরর একটা খারাপ জিনিস কি কোথায় খাইছি এটা মানে ধরতে না পারলে খালি ঘুরতে থাকি। হ্যাঁ, তো তবে এই ক্ষেত্রে একটা জিনিস খুবই মানে আমি প্রোগ্রামিং হিরোর ব্যাপারে যেটা আমি পাইছি যে সাপোর্টের ব্যাপারটা। আচ্ছা, মানে প্রোগ্রামিং হিরোর সাপোর্টটা এত হেল্প করছে যে যখনই আটকাই গেছি বা আমার দ্বারা হচ্ছে না সাপোর্টে গেলাম, এবং সাপোর্টে ভাইয়াদের বিহেভিয়ার বলেন মানে দেখায় কীভাবে আমার কোড দেখেই সলভ করে দিচ্ছে, এই জিনিসটা মানে কত হেল্প করছে এটা আসলে বলার মতন। আমি দেখা যাচ্ছে এক সময় মানে এমন হয়েছিল, এটা অবশ্য করা উচিত না কিন্তু আমি করতাম যে একটু এরর খেলে হয়তো আমি এররটা সলভ করে ফেলছি, ঠিক আছে আমি এররটা সলভ করে ফেলছি কিন্তু আমি এররটা রেখে দিয়ে আমি সাপোর্টে চলে গেছি। সাপোর্টে চলে গিয়ে এখন গিয়ে বসে থাকছি, অনেকে অনেক রকম প্রবলেম নিয়ে আসতেছে, আমি এগুলো দেখতেছি যে আচ্ছা এই জায়গায় হয়ও প্রবলেম হতে পারে, উনি ফেস করতেছে এটা, অন্যের প্রবলেম দেখেও কিন্তু শেখা যায়। আমি এটা দেখার পরে আমি দেখতাম এখন আমি করছি ঠিক আছে, আমি তো হয়তো মানে এখন শুরু করলাম, আমি আমার মতো করছি যে সাপোর্টে হয়তো আর একটু বেটার ওয়েতে করা মানে করে দেয় কিনা, আমাকে একটা ওয়ে বলে দিই কিনা। তো এটা ওনারা বলে দিত, অনেক সময় আমার মতোই করতো। এরপর হচ্ছে মানে অনেক সময় ওনারা একটা বেটার অ্যাপ্রোচ দিত, তো এটা খুবই হেল্প করছে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে ভাইয়া আমার নিজের একটা থিওরি আমি যেটা অ্যাপ্লাই করি যে আমি হয়তো একটা প্রবলেমে পড়লাম, আমি চিন্তা করছি মানে এই প্রবলেম থেকে এইভাবে আমি বের হয়ে আসতে পারবো। এখন ওই সলিউশনটা হয়তো মানে অনেক লম্বা অনেক জটিল একটা সলিউশন, কিন্তু আমি তো অ্যাটলিস্ট আমার কাছে একটা প্ল্যান বি আছে, এখন আমি প্ল্যান এর দিকে যাই যে এখন আমি একটা বেটার অ্যাপ্রোচ একটু আগাই, তাহলে বেটার অ্যাপ্রোচ পাইছি, আর নাহলে ওই যে প্ল্যান বি তো আছেই ওইটা অ্যাপ্লাই করে দিই।
তো এই টাইপের। এখন যখন ব্যাকএন্ডে গেলাম, অ্যাসাইনমেন্ট 11 যখন করছি, অ্যাসাইনমেন্ট 11টা মানে খুব ভালো লাগছে, যেহেতু একটা মোটামুটি বলতে গেলে একটা ফুল স্টেকে আপনার ফ্রন্ট এন্ড আছে, ব্যাক এন্ড আছে, এরপর হচ্ছে জেডাব্লিউটি আছে, সব কিছু আছে, সিকিউর একটা সিস্টেম। এখন ওইটা আমার কাছে মনে হয় যারা অ্যাসাইনমেন্ট 11 পর্যন্ত আসে এবং 11 করতে পারে তারা আসলে খুব আগাইতে পারে, আগাইতে পারে। জি, আসলে সে কিন্তু মোটামুটি একটা ফুল স্টেক করেই ফেলতেছে। হ্যাঁ। তো অ্যাসাইনমেন্ট 11টা আর অ্যাসাইনমেন্ট 12টা এগুলো মানে খুবই লেভেল 1-এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট জিনিস। যে আমি আসলে এই যে আমার এই যে 5-4 মাসের জার্নি, আমি অ্যাসাইনমেন্ট 11-12 পর্যন্ত আসছি, এখানে আমি কতটুকু শিখছি না শিখছি এগুলো সবগুলো আমার অ্যাসাইনমেন্ট 11-12তে অ্যাপ্লাই হবে। এবং তার উপর আমার ওয়েবসাইট নিয়ে আসলে কতটা ধারণা আছে, যেহেতু অ্যাসাইনমেন্ট 11-12তে কিন্তু মানে সবাইকে আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট দেওয়া হয় এবং কোনো ডিজাইন দিয়ে দেওয়া হয় না, আপনি নিজে থেকে বানান। এখন এই যে একটা জিনিস যে আমি আসলে কতটুকু পারি, এটা অ্যাসাইনমেন্ট 11-12তেই মোটামুটি বোঝা যায় আর কি। তো এই যে অ্যাসাইনমেন্ট 11 দিলাম, আমার একটা ছিল মানে অ্যাসাইনমেন্ট 11 পর্যন্ত। এটা অবশ্য স্বপ্ন ছিল যে 12টা অ্যাসাইনমেন্টে আমি ফুল মার্কটা রাখবো, 60/60 রাখবো। অ্যাসাইনমেন্ট 11 পর্যন্ত 60/60 ছিল, কিন্তু অ্যাসাইনমেন্ট 12তে গিয়ে ওই সময় সেমিস্টার প্যানেল আমার এক্সাম শুরু হয়েছে। তো ওইটার কারণে আর 60তে সাবমিট করতে পারিনি, 30তে সাবমিট করছিলাম, 30তে 28 পাইছিলাম মাশাআল্লাহ। তো ওইখানে এসে এভারেজ একটু কমে গেছে। ওইখান থেকে গেলাম এসসিএসিতে গিয়ে আমি বলতে গেলে মানে সিবি নিয়ে আইডিয়া ছিল, রিজিউমে বা আমাদের এসসিএসিতে যে একটা মানে আমাকে জবের জন্য রেডি করা হবে, এই জিনিসটা এসসিএসিতে আমি এসে শিখছি। যে আমার অনেক কিছু যে ওইখানে একটা ব্যাপার ছিল, আমাদেরকে একটা ভিডিও দিতে বলতে হতো যে 5 মিনিট আপনি নিজের সম্পর্কে একটু বলেন। আচ্ছা আচ্ছা। তো এটা রেকর্ড করতে আমার খুব সম্ভবত 6.5 ঘন্টা লাগছিল। এই 5 মিনিট ভিডিও রেকর্ড করতে যে আমি ক্যামেরার সামনে বলবো, আমাকে দেখবে, এই জিনিসটা মানে নতুন একটা এক্সপেরিয়েন্স। হ্যাঁ, তো যা করলাম। এবং এটা করার পরে আমাদের ইন্টারভিউ বলেন, এখানে আরও অনেক বিষয় আছে এসসিএসিতে অ্যাকচুয়ালি। এটা আমাকে জবের জন্য এখানে একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে এসসিএসি কে আসলে ইফেক্টিভ মানে লাগে? এটা তো এটা মানে আমার মনে হয় না যারা এসসিআইসিতে গেছে ওনারা এটা প্রশ্নটা মানে শুনতে প্রস্তুত, কারণ এটা এত বেশি ইফেক্টিভ এবং আমাদের লাইফের মধ্যে আমাদের জবের জন্য এটা এত বেশি মানে একটা কাজে দেয়, এটা বলার বাইরে। টেকনিক্যাল স্কিলের পাশাপাশি নন টেকনিক্যালি রেডি হওয়া। এবং আমি তো অ্যাটলিস্ট আমি যেহেতু একটা ডিগ্রি কমপ্লিট করে আসছিলাম, আমি জব করছি, ইন্টারভিউ ফেস করার একটা মানে একটা অভিজ্ঞতা আছে। আমার চাইতো ধরুন যারা হয়তো এই যে মানে এই যে ছেলেটা বললাম যে এইচএসসি পাস করে না, জব হয়েছে, মানে এই যে মানে যারা এখনো মাত্র আসতেছে, যারা এই প্রসেসের মধ্যে দিয়ে কখনো যায় না, ওনাদের ক্ষেত্রে বললে যে ওনারা আরও মানে এটা ভালো বলতে পারো যে এসসিএসসি ওনাদেরকে আসলে কতটা হেল্প করছে। তো আমিও মোটামুটি সিভি রেডি করছিলাম, কিন্তু রিজিউমিতে যে অনেক ব্যাপার, যে আমার রিজিউমিটা হতে হবে, আমরা করতাম কি সিভিতে এই যে আমার বাড়ির ঠিকানা, আমার এই মানে পার্সোনাল ডিটেলস, আমার মার নাম, আমার বাবার নাম, আমার এনআইডি কার্ড নাম্বার, এই যে 2-3 পেজ একটা সিভি বানাই ফেলে। আসলে এগুলো কেউ দেখেও না, কিন্তু রিজিউমিতে যে এসে আমাদের এটা একদম আমার রিজিউমিটা হবে কি আমার ব্যাপারে জানার দরকার নেই, আমার স্কিলটা আমি ওনাদেরকে কী দিতে পারবো, ওনাদের জানা উচিত হচ্ছে এটা, আমার ব্যাপারে জানার দরকার নেই, ওনাদের জানার হচ্ছে আমি ওনাদেরকে কী দিব, এই জিনিসটা। তো এই জিনিসটা শিখলাম হচ্ছে এসসিআইসিতে। এরপরে হচ্ছে ওইখানে এসসিআইসি, এরপর হচ্ছে আপনার আরও কিছু অ্যাডভান্স টেকনোলজি আমাদেরকে এসসিআইসিতে শেখানো হয়েছিল। এবং হচ্ছে ওইখানে মক ইন্টারভিউ একটা ছিল। মক ইন্টারভিউতে মানে একটা জিনিস খুব নার্ভাস ছিলাম যে এত পর্যন্ত আসছি, মক ইন্টারভিউ পার করতে না পারলে কিন্তু আবার হচ্ছে আপনার ওই যে 2 মাসের একটা মানে একটা ইন্টার্নে চলে যেতে হবে প্রোগ্রামিং আন্ডারেই। তো আমি ভাবতেছি কারণ আমার তো এখন জব করতে হবে, এখন জব আমি আবার যদি ওরিতে 2 মাস চলে যাই, প্রোগ্রামিং রুলস আর রুলস এটা ফলো করবেই, ডেডলাইন। হ্যাঁ এইটাই। তো আমি ভাবতেছি যে না এটা করতে হবে। এই দিন আমি মোটামুটি নোশনের মধ্যে আমার নোটটা এখনও আছে, এখনও যদি কোনো ইন্টারভিউ কল টল পাই আমি ওইটাই দেখি। আচ্ছা, এখানে নোট করে রাখছি। এটা আমি পড়ছিলাম প্রায় 7-8 ঘন্টা, মানে এটাই পড়ছি ইন্টারভিউর আগে। তো ইন্টারভিউ দিলাম, ইন্টারভিউতে কিছু ব্যাকএন্ডের মঙ্গোডিবির কিছু অ্যাগ্রিগেশন 5 লাইনের কিছু প্রশ্ন আছে, ওইগুলো ছাড়া মোটামুটি বাকি সব কিছু পারছিলাম। মক ইন্টারভিউতে 25 কি 26 কত জানি পাইছিলাম। তো যাক পার করে ফেলছি, এবং মক ইন্টারভিউ পার করে আমি কতটা খুশি হয়েছি, এতটা খুশি আমার প্রথম জব যে ট্রিপলি থেকে পাইছিলাম এটা তো এত খুশি হই নাই। আচ্ছা, মক ইন্টারভিউ পার করে যেত। এরপর ভালো একটা নাম্বার কিন্তু। হ্যাঁ, এরপরে চলে গেলাম হচ্ছে জব প্লেসমেন্টে যাওয়ার পরে ওইখানে আমাদের মেন্টর ছিলেন আবদুল্লাহ ভাই। তো ওনার আন্ডারে ছিলাম এবং ওনার প্রতি চিরকৃতজ্ঞ যে উনি আসলে যেভাবে আমাদেরকে সাপোর্ট দিছিলেন জব প্লেসমেন্টে। যে আমরা কিন্তু প্রতিদিন রাতে যে বুট ক্যাম্প হইতো ওইখানে
মানে 5-6 জনের একটা টিম হতো। ওই টিমের মধ্যে আমাদের ধরেন আজকে টপিক দিয়েছে HTML, আপনারা একজনে 5টা 10টা প্রশ্ন রেডি করে আনেন, ওইগুলো জিজ্ঞেস করেন, যারা পারে উত্তর দিবে আর যারা পারে না নোট করে নেবে প্রশ্নগুলো, এই টাইপের। তো একটা মূলত ইন্টারভিউ বা এই যে প্রোগ্রামিংয়ের এই প্রসেসটা যে মানে আমাদেরকে বলতে গেলে গ্রুপে আমাদের অনেক সময় অনেকে স্বাভাবিক, অনেকের অনেক রকম পার্সপেক্টিভ থাকে। তো আমি ওইখানে মানে কমেন্ট করতাম যে ভাই দেখেন প্রোগ্রামিং হিরোতে আসছি, আমি এটা ভেবে আসছি যে মানে আমি জানি না কিছু, আমি প্রোগ্রামিং হিরোতে আসছি, প্রোগ্রামিং হিরোকে নিজেকে দিয়ে দিছি, এখন প্রোগ্রামিং হিরো যে ব্যাপার আমাকে তৈরি করুক, 6 মাস পরে 8 মাস পরে দেখা যাবে যে কি হয়। হ্যাঁ, তো আমি বলছি আমার চিন্তা ভাবনা এটাই, আমি নিজেতেই কিছু করব না। জিনিসটা হচ্ছে ওই যে জঙ্কর ভাইয়ের মতো আর কি, ভাই কিন্তু বলে একটা জিনিস যে কি আছে জীবনে, হ্যাঁ, যে দিয়ে দিলাম, ওনারা যা পারে করুক, 6 মাস 8 মাস আমার জীবনটা ওনাদের, এরপরে ওনারা জাস্ট যেটা বলে আমি ওইটাই করবো, আমি ওনাদের চেয়ে বেশি বুঝি না, আমি এটা চিন্তা করে আসছি। এখন এই যে করতে প্রোগ্রামিংতে দেখা যায় কি যে আমরা যে অ্যাসাইনমেন্টগুলো করি ওই অ্যাসাইনমেন্টগুলো আমরা রেখে দিই, ওইগুলো আমরা সিভিতে দিয়ে দিই, কিন্তু এটা উচিত না। কারণ অ্যাসাইনমেন্ট কিন্তু কখনো আপনার একটা মানে যে ইন্ডাস্ট্রি লেভেলের কোনো কিছু না, এটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি আমি যা শিখছি ওগুলো আমি অ্যাপ্লাই করতে পারতেছি কিনা। হ্যাঁ, কিন্তু আমি যদি ইন্টারভিউর জন্য রেডি হতে চাই আমার ওই অ্যাসাইনমেন্টটাকে অবশ্যই আরও কয়েক লেভেল উপরে নিয়ে যেতে হবে, এবং এটার পিছনে আমাকে টাইম দিতেই হবে। যে আমি এখনও ফ্রেশার, আমার এক্সপিরিয়েন্স নাই, আমার সবচেয়ে বেশি আমাকে কাজে দিবে আমার ওই প্রজেক্টগুলোই। কিন্তু তার মানে জিনিসটা এরকম যে যদি আমার পসিবল হয় তাহলে সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে যে জিনিসপত্রগুলো আমরা শিখছি সেটার মাধ্যমে নতুন একটা প্রজেক্ট তোলা রিজুমের জন্য। আর যদি হচ্ছে ওটা সম্ভব না হয় তাহলে অ্যাসাইনমেন্টটাকে আরও এক্সট্রা ফিচার আরও জিনিসপত্র অ্যাড করে এমনভাবে নিয়ে যাও যাতে করে আর 8-10টা স্টুডেন্ট থেকে এটাকে স্ট্যান্ড আউট করা যায়। হ্যাঁ, স্ট্যান্ড আউট করা যায়। তো এই ক্ষেত্রে অনেকেই বলে যে মানে ইভেন আমিও দেখছি অনেকেই আপনার মানে রিজিউমিতে ওই অ্যাসাইনমেন্টগুলো দিয়ে দেয়। আমার ব্যাচের অনেকে মানে অনেকের সাথে ভালো সম্পর্ক আছে, তো ওনাদের সাথে কথা হইতো মাঝে মধ্যে মিটে, যে ভাই আমি বলতাম যে ভাই আমরা কিন্তু বলে দিই যে হচ্ছে যে আসলে এগুলো ইউজ করা উচিত না, এবং হচ্ছে যে আমরা কিন্তু এখন কিন্তু ইউনিক অ্যাসাইনমেন্ট দিই, যে আমরা 10-20টা ইউনিক অ্যাসাইনমেন্ট দিই যাতে করে সে এটার উপর আরও ফাংশনালিটিগুলো অ্যাড করে সে কিন্তু এটাকে স্ট্যান্ড আউট করতে পারে। তো আমি কিন্তু একটা অ্যাসাইনমেন্ট, আমার যে অ্যাসাইনমেন্ট 10টা একটা আমার কার রিলেটেড একটা ওয়েবসাইট ছিল, ওইটাকে কিন্তু আমি আপডেট করছি। ওইটাকে মানে যেটা ছিল আমার পুরো মোটিভটা চেঞ্জ করে আমি এটাকে একটা ওই যে অনেকটা bikro.com এর মতো একটা করে ফেলছিলাম। তো ওইটা করার পরে আমার মূলত এরপরে যখন আমি ফেসবুকে আমি একটা জব পাইছিলাম, যেটা আমি লেভেল 1-এর পরে যে জবে জয়েন করছিলাম ওইটাতে অ্যাপ্লাই করার পরে যে আমি রিজিউমি দেওয়ার পরে ওইটাতে ছিল হচ্ছে আমাদের প্রোগ্রামিং হিরোর মানে ব্যাচ 5-এর স্টুডেন্ট ছিল 2-3 জন। আচ্ছা, তো ওনারা আমার বলতে গেলে ওইটাতে তেমন কোনো ইন্টারভিউ হয় নাই, ওনারা জাস্ট রিজিউমে মানে আমি পরে যাওয়ার পর যে ভাই আসলে কী করছিলেন, কি আমাকে হায়ার করছেন বা আমাকে বাছাই করছেন কীভাবে জিজ্ঞেস করছিলেন। তো বলতেছে ভাই আমরা কোনো ইন্টারভিউ কোনো প্রসেসে যাই নাই, আমরা দেখছি রিজিউমিটা দেখছি, প্রজেক্টগুলো দেখছি সবার, যাদের প্রজেক্টগুলো মনে হয়েছে যে ভালো আলাদা বলতেছে ওনার থেকে আর ইন্টারভিউ নেওয়ার দরকার নাই, কারণ ওনারা প্রজেক্ট করছেন আলাদা করে ফেলছিলাম। আমি 3টা করছিলাম টোটাল, আমি অ্যাসাইনমেন্ট 12টাকে করি না, ওইটা যেরকম ছিল ওরকমই রেখে দিয়েছি, কিন্তু এর আরও 2টা আমার রিজিউমে টোটাল 3টা প্রজেক্ট ছিল, 2টা প্রজেক্ট আমি খুবই আলাদা করে ফেলছিলাম, অ্যাসাইনমেন্ট 11 এবং অ্যাসাইনমেন্ট 10। এই দুটোকে আমি অ্যাসাইনমেন্ট 11টা রেস্টুরেন্টের বানাইছি, যে ই-কমার্স টাইপের বা একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট বানিয়েছিলাম মূলত, ওইটাকে আলাদা করছিলাম, অ্যাসাইনমেন্ট 10টাকে কার্ড রিলেটেডটাকে আলাদা করছিলাম, ওগুলোকে 1-2 দিয়ে দিয়েছি। তো বলতেছে এগুলো আপনার আর বলতেছে আপনি দেখছিলাম যে 3টা দিয়েছেন প্রজেক্ট, বলতেছে 3টা লাগে না, একটা প্রজেক্টই যথেষ্ট, মানে একটা আপনি দেওয়ার মতো দিতে হবে, একটা প্রজেক্টই যথেষ্ট, আপনি ওই একটা দিয়ে আপনার মানে প্রুভ হয়ে যাবে যে আপনি আসলে কি পারেন না পারেন। তো বলতেছে আপনার এই যে প্রজেক্টগুলো দেখে আমরা মোটামুটি 4-5 জনকে শর্টলিস্ট করছিলাম, এর মধ্যে আপনি হয়ে গেছেন। তো এই টাইপের অবস্থা। এখন এই ক্ষেত্রে আমি যে আমার জব পাওয়ার পরে মানে অনেকেই স্বাভাবিক ব্যাচে এটা মনে করেন আমরা প্রায় 5000 স্টুডেন্ট ছিলাম, 5000 স্টুডেন্ট আমরা অ্যাডমিট হয়েছিলাম। এখান থেকে আস্তে আস্তে যা ছিলাম ওইখানে স্বাভাবিক সবার শেষে যখন আস্তে আস্তে কমে যায় তখন সবার সাথে মূলত একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তো ওনারা মানে জিজ্ঞেস করতো যে ভাই কংগ্রেচুলেশন জব পাইছেন, যে মানে আমাদের একটু বলেন। তো আমি বলতাম যে মানে ভাই দেখি মানে অ্যাসাইনমেন্টগুলো বা প্রজেক্টগুলো বলতেছি ভাই একটা আপডেট করেন আর নিজের পোর্টফোলিওটা একটু আপডেট করেন, এইটা করলে আপনার অনেক বেশি আগায় থাকতে পারবেন, যেহেতু এক্সপিরিয়েন্স নেই আপনাকে এটা জেনেই নেবে যে আপনার এক্সপিরিয়েন্স প্রজেক্ট হচ্ছে যে এক্সপিরিয়েন্সের একটা অল্টারনেটিভ। হ্যাঁ, যাদের ফ্রেশার ওদের জন্য।
তো ওইটা দিকে নিছি। আচ্ছা ওইখানে কাজ করতে গেলাম এবং ওইখানে আমার অ্যাসাইনমেন্টগুলো ভালো ছিল, এটা আমি বলতে পারি, ওনারাই বলছে আমাকে, নিজেরটা বলতেছে ওনারাই বলছে। তো আমাকে ওনারা ফ্রন্ট এন্ড, কারণ আপনি ইফোর্ট দিচ্ছেন, মানে আপনি শুধুমাত্র অ্যাসাইনমেন্ট জাস্ট হচ্ছে যা আছে তা দেন নাই, কিন্তু দিলে কিন্তু অন্য সাথে মিলে যেত। আপনি কিন্তু ইফোর্ট দিচ্ছেন এবং এখানে অনেক ফাংশনালিটিস অ্যাড করছেন এবং জিনিসটাকে পুরো ভিন্ন রূপে হচ্ছে আপনি প্রেজেন্ট করছেন, যাতে করে হচ্ছে যে এটাকেই একটা ইউনিক অ্যাসাইনমেন্ট হিসেবে বা ইউনিক প্রজেক্ট হিসেবে প্রেজেন্ট করা যায়। হ্যাঁ, তো এর পিছনে অবশ্য আব্দুল্লাহ ভাইয়ের অবদান আছে। আব্দুল্লাহ ভাই আমাদেরকে মানে প্রতিদিনই বলতেন যে ভাই আপনারা করতেছেন ঠিক আছে, কিন্তু পাশাপাশি অবশ্যই আপনারা অ্যাসাইনমেন্টগুলো প্রজেক্টগুলো আপগ্রেড করতে থাকেন। মানে হোম পেজে মিনিমাম 8-10টা, এখন দেখা যায় যে মানে অনেকে প্রজেক্ট দিয়ে দেয় হোম পেজে 3-4টা সেকশন, মানে শুরু করলাম শেষ হয়ে গেল, মিনিমাম 8-10টা। মানে ঠিক আছে আপনার এগুলো ফেক কন্টেন্ট, কিন্তু আপনার অ্যাটলিস্ট এটা প্রজেক্ট। তো এটা এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমি যখন আমাকে কেউ রিভিউ চাইতে আসে যে আমার প্রজেক্টটা ভালো কিনা, তখন আমি একটা কথা বলি যে আগে তুমি তোমার রিলেটেড কয়েকটা ওয়েবসাইট তুমি এক্সপ্লোর করো, ওই 2-3টা ওয়েবসাইট এক্সপ্লোর করার পরে তুমি নিজেরটা আসো, তারপর তুমি দেখো তোমার ইউজার এক্সপিরিয়েন্স কেমন। অনেকের দেখা যাচ্ছে কি ইউজার এক্সপিরিয়েন্স ভালো না, বা এটা কাজ করতেছে না, ওটা কাজ করতেছে না, বা ইউজারকে রাইট মেসেজটা দিচ্ছে না যে এটা কি হইতেছে। তো যখন ওই ওয়েবসাইটগুলো এক্সপ্লোর করে এসে যখন নিজের ওয়েবসাইটটা দেখা হয়, তখন আসলে অনেক কিছু বের হয় যে এটা এভাবে করা উচিত, এটা এভাবে করা উচিত, ইউজারকে এই মেসেজটা দেওয়া উচিত। যখন এটাতে নিজের প্রজেক্টটা নিজের কখনোই ভালো লাগবে না, বাট অ্যাটলিস্ট 10-এর মধ্যে যদি 7 আসে তাহলে কিন্তু বোঝা যাবে না আমি কিছু একটা করছি। যদি এটা যদি না আসে, এটা না আমার প্রজেক্টটা আমার ভালো লাগতেছে না, দ্যাট মিন্স তোমার এই প্রজেক্ট অ্যাকসেপ্টেড হবে না। এটা অ্যাকচুয়ালি যে মানে একটা স্যাটিসফ্যাকশন আছে কি, আমি হয়তো একটা জাস্ট বানানোর জন্য বানিয়ে দিলাম কোনোভাবে, এরপরে গিয়ে আমি অনেকগুলো ওয়েবসাইট দেখে এসে আমি নিজের একটা জায়গা, মানে আমি হয়তো আমার যে ই কমার্স ওয়েবসাইটে আমার যে কার্ডগুলো আছে ওগুলোকে একটা আমি আপগ্রেড করলাম, তখন আমি যে একটা সিগনিফিক্যান্ট একটা যে ডিফারেন্স দেখি যে আমার আগেরটা কী ছিল আর এখন কী হয়েছে, এটা নিজেরই ভালো লাগে। যা বা ওয়েবসাইট জিনিসটা অ্যাকচুয়ালি আপনার মানে একটা নিজের মধ্যে একটা দেয়, একটা স্যাটিসফ্যাকশন দেয় আমি কিছু করতেছি, এটা আমি একদম চোখের সামনে দেখতেছি জিনিসটা, তো এইটা একটা স্যাটিসফ্যাকশন দেয়। আমি মনে করি যে এটা এই ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরটা এই জন্য খুব বেশি ইন্টারেস্টিং। জুনিয়রদের প্রতি আপনার উপদেশটা কি, যে অনেকে আছে দেখা যায় কি শুধু অ্যাসাইনমেন্টের মার্ক পাওয়ার জন্যই অ্যাসাইনমেন্টটা করে, যে ঠিক আছে আমার এমনভাবে করলাম যে ঠিক আছে আমার এটা ঠিক নেই কোনো রকমভাবে, কিন্তু আমি মার্ক পেয়ে যাচ্ছি, যে ঠিক আছে আমি ক্রাইটেরিয়া পূর্ণ করছি, এরকম কিন্তু গ্যাপ আছে। তো এটার ব্যাপারে আপনি কীভাবে দেখেন? এটার ব্যাপারে অ্যাকচুয়ালি ঠিক আছে, আমার হয়তো দেখা যাচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য একটা ডেডলাইন আছে, আমি ওই ডেডলাইনের মধ্যে শেষ করার জন্য আমি শেষ করলাম, কিন্তু আমার যেটা যে মানে আমি জাস্ট মার্ক পাওয়ার জন্য শিখবো বা মার্ক পাওয়ার জন্য করব, কিন্তু এটা কিন্তু না, আমার অ্যাসাইনমেন্টটা জাস্ট আমার ওই কয়েকদিনের ব্যাপার, কিন্তু আমি আসলে যা শিখতেছি এটা কিন্তু আমার আর বাকি লাইফ, আমার সারা জীবনের ব্যাপার। কাজে আমাকে অ্যাসাইনমেন্টের মার্ক পাওয়ার জন্য না, আমাকে আসলে শেখার জন্য শিখতে হবে। আমি যদি আসলে শিখতে পারি অ্যাসাইনমেন্টটা হয়ে যায়। প্রোগ্রামিং হিরোতে একটা মিথ আছে যে সহজ সরল সিম্পল অ্যাসাইনমেন্ট, যে এটা আসলে সহজ সরল হয় যদি আমার মানে ওইভাবে আমি শেষ করতে পারি, আমার মডিউলগুলো শেষ করতে পারি, আমি শিখতে পারি, আমি আসলে যদি শিখি তাহলে সহজ সরল সিম্পল অ্যাসাইনমেন্ট, কিন্তু এটা না হলে আসলে এই কারণে দেখা যায় কি অনেক স্টুডেন্ট বলে আমি তো 60 কিন্তু আমি তো জব পাচ্ছি না বা আমার তো হচ্ছে না। এটা কেন হচ্ছে না? কারণ ওরা 60টা নিজের জন্য করে, জাস্ট মার্কটা পাওয়ার জন্য করছে, যে আমি 60 পাচ্ছি শেষ, আমার কিছুই করতে হবে না, কিছু করতে। তো এখানে আরেকটা জিনিস আছে ভাইয়া, যেটা হচ্ছে ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি আমি হয়তো দেখা গেছে যে আমি প্রোগ্রাম হিরোতে যেটা আমরা লেভেল 1-এ সবচেয়ে বেশি ইউজ করে ডেজি ওয়াই শিখে গেলাম, কিন্তু আমি দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রি লেভেলে গিয়ে আমি ডেজি কখনো ইউজই করবো না, হয়তো আমার অন্য একটা শিখে ফেলতে হবে। এখন এই যে শিখার একটা টেন্ডেন্সিটা, এটা আমার আসলে কোর্সের মধ্যে করে ফেলতে হবে, যে আমি কাজ করলাম যে ঠিক আছে আমি জাভাস্ক্রিপ্ট দেখলাম, এখন আমার জাভাস্ক্রিপ্ট থেকে রিঅ্যাক্ট দেখে ফেললাম, এখন তাইলে আমার জাভাস্ক্রিপ্ট শিখতে 1 মাস লাগলে রিঅ্যাক্ট শিখতে হয়তো আমার অতদিন লাগবে না, বা রিঅ্যাক্ট এখন যেটা ট্রেন্ডিং আছে যে রিঅ্যাক্ট 19 আপডেট আসতেছে, ওইটা শিখতে অ্যাডাপ্টেবিলিটি থাকতে হবে, মানে যে কোনো সময় যে কোনো কিছু অ্যাডাপ্ট করে নিতে হবে। যেমন নেক্সট জেএস আছে, এখন নেক্সট জেএসটা বলতে গেলে এখন লাগবে ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে, তো এইটা আমার শিখতে হয়তো আর বেশি দিন লাগবে না, কিন্তু এই যে আমার একটা শিখার যে একটা মানসিকতা, এটা আমাকে ডেভেলপ করতে হবে কোর্স থেকেই। আমাকে জাস্ট অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য না, আমাকে আসলে শেখার জন্য শিখতে হবে, এবং এই মানসিকতাটা সবার রাখতে হবে যে আমি যতদিন কাজ করব, আমার একদম কাজের লাস্ট ডে পর্যন্ত আমার নতুন কিছু এক্সপ্লোর করতে হবে, শিখতে হবে, জিনিসটা চেঞ্জ হচ্ছে প্রতিদিন। এই কারণে মনে বলা হয় যে আসলে ডেভেলপমেন্টের জার্নিটা কখনো বোরিং হয় না, হ্যাঁ, নতুন নতুন জিনিস আসে। যেমন মানুষজন যখন একটা কাজ রিপিটেডলি করতে থাকে তখন এটা বোরিং হয়ে যায়, হ্যাঁ, রাইট? তো বাঙালি আমরা ওই যে বোর না বলে বোরিং বলে আর কি, যে বোরিং হয়ে যায় তো এটা এখানে হচ্ছে মানে এই জিনিসটা আছে যে আমরা শিখতে হবে প্রতিদিন,
ইয়া করতে হবে। তো এখন অ্যাজ এ প্রজেক্ট নিয়ে এই কথাগুলো বলছিলাম। ইভেন আমরা যখন আমি যখন ফার্স্ট জবটা করতেছি ওইখানে আমাদের একটা হায়ারিং হয়েছিল, ওই সময় প্রায় আমাদের 200 মতো রিজিউমি আমাদের মেইলে আসছিল। তো এগুলো আমরা দেখতেছিলাম, এই 200 মতো রিজিউমি থেকে এটা ভাইয়া খুবই আসলে হতাশাজনক যে আমরা মাত্র 3 থেকে 4টা রিজিউমি শর্টলিস্ট করতে পারছি। এখানে একটা পজিটিভ পয়েন্ট আছে আর কি, সেটা হচ্ছে যে দেখা যায় কি অনেক ডেভেলপার হ্যাঁ অনেক অ্যাপ্লিকেশন, হ্যাঁ, কিন্তু দেখা যায় কি স্কিল ডেভেলপার ওই কমে চলে আসে, কয়েকজনে আছে। এই যে কম্পিটিশনটা তখন তাদের সাথেই হয় মূলত। এখানে বলতে গেলে ভাই আমি ধরেন আমি আসছি, আমি যে ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরটা আমি বাইরে থেকে দেখতেছি আমি ওই যে এখানে 1000 জন ডেভেলপার আছে, এখানে আমি বাইরে থেকে চিন্তা করতেছি যে 1000 জন অনেক বড় একটা কম্পিটিশন। যখন আমি ভিতরে আসবো, যখন আমি নিজেকে এগুলোর সাথে অ্যাডাপ্ট করতে পারবো এবং আসলে ডেভেলপারের মতো ডেভেলপার হতে পারবো, তখন আসলে ওই 1000 জন থাকবে না, তখন ওই 10 জনই থাকবে যাদের সাথে আসলে আমার কম্পিটিশন হবে। এটা কিন্তু প্রোগ্রামিং হতে হয়, যখন আমরা ইনস্ট্রাক্টর হায়ার করি বা ডেভেলপার হায়ার করি অনেকগুলো অ্যাপ্লিকেশন, তারপর যখন জব টাস্ক দেওয়া হয় কমে আসে, আবার যখন জব টাস্কটা যখন দেখা হয় আরও কমে আসে। তো শেষ পর্যন্ত কিন্তু ওই স্কিল ডেভেলপারদের মধ্যেই কম্পিটিশনটা হয়, যে আসলগুলোই কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকে আর কি। তো এটা এখন 4 জন মতো হায়ার করছে, এখন বাকি সবার আপনার দেখতেছি। আরেকটা বিষয় এখানে যে এটা খুবই হাস্যকর, আমাদের আমরা 3 জন দেখতেছিলাম সিভিগুলা, তো এখানে একজন আমাদের ডেভেলপার, উনি কিন্তু আবার ব্যাচ 5-এর ছিল। আচ্ছা, তো উনি ওনার পোর্টফোলিও ওয়েবসাইট যেটা এখানে সিভি আসছে, ওনার পোর্টফোলিও ওয়েবসাইটটা কিন্তু গিটহাবে উনি পাবলিক করে রাখছিলেন। আচ্ছা, তো যে সিভিটা আসছে ওই পাবলিক গিটহাবটাই নিয়ে জাস্ট ওনার নামটা চেঞ্জ করে দিছে। চিন্তা করুন, উনি রিজিউমে দেখতেছে, ওনার পোর্টফোলিওটা ওনার সামনে চলে আসছে। কাজগুলো আসলে কখনোই কাম্য না, এটা আসলে উচিত না, এটা কখনোই করা উচিত না আর কি। জি, তো এই জিনিসগুলো আমাদের অবশ্যই এগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে যে আমি কোড কপি করা বা আমি যে জঙ্কর ভাই আমাদের সবসময় বলতেন যে কোড কপি করবো না, এবং আমাদের আইডিয়া নাও, ইন্সপিরেশন। হ্যাঁ, ইন্সপিরেশন নাও। আমি কথা হচ্ছে আমি 10টা ওয়েবসাইট দেখলাম, 10টা ওয়েবসাইটের মধ্যে দেখতে গিয়ে 10টা ডিজাইন থেকে আমার একটা ডিজাইন এমনি ইউনিকলি আমি এমনিতেই করে ফেলতে পারবো, বের করে ফেলতে পারবো। আচ্ছা নাহিদ ভাই, আরেকটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে যে এই যে আপনি L1 থেকে সাকসেসফুলি কমপ্লিট করছেন, তারপর হচ্ছে জব পাইছেন, এই জব পাওয়ার পরও আসলে L2-র দিকে কেন গেছেন আর কি? আচ্ছা, বাই দ্য ওয়ে, L2 হচ্ছে আমাদের খুবই এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম একটা কোর্স, যেটা আমরা শুধুমাত্র L1 স্টুডেন্টের জন্য অফার করে থাকি। অর্থাৎ প্রোগ্রামিং হিরোর L1-এর বাইরে আমরা কাউকে অফার করি না, কারণ আমরা মনে করি হচ্ছে L2 কোর্স করার জন্য L1টা অনেক বেশি জরুরি, এবং L1 যারা শেষ করতে পারে এবং কাছাকাছি শেষ করতে পারে তারাই শুধুমাত্র এই L2 কোর্সটা খুব ভালো মতো করতে পারে। সো কেন সেটা দরকার আর কি? L2টা দরকার, আমি যেহেতু ভাই বলছিলাম যে আমি এই সেক্টরে কিছু একটা করতে চাই, আমার সবসময় আছিল, কারণ এই লেভেল 1 দিয়ে অ্যাকচুয়ালি আমার শুরু করার জন্য ঠিক আছে, কিন্তু একটা সময় গিয়ে আমার এটা আর এনাফ হবে না, আমাকে অবশ্যই অ্যাডভান্স টেকনোলজিগুলো শিখতে হবে। এখন যেহেতু প্রোগ্রামিং হিরোতে লেভেল 1 শেষ করছি এবং আমার ডেভেলপ করতে হবে, আমার নিজেকে আপগ্রেড করতে হবে, তো আমি অবশ্যই এই যে যেমন লেভেল 1-এ কিন্তু ব্যাকএন্ডটা খুব এটা যেহেতু ফ্রন্ট এন্ড ফোকাস, ব্যাকএন্ডটা অত বেশি দেখানো হয় না, তো আমার তো ব্যাকএন্ডটাও শিখতে হবে। এখন সেজন্য আমি চিন্তা করছি যে এখানে তো লেভেল 2 আছে, তো তাইলে আমি আর আমার হাতে কোনো অপশন নাই, আর নিজের রাখি না অপশন যে আমি লেভেল 2-তে যাব। একবার তখন হয়তো আপনার অ্যাসাইনমেন্ট 2 কি 3 চলতেছিল, ঝঙ্কর ভাইয়ের ওই যে গাইডলাইন সেশন ছিল, তো আমি এখানে প্রশ্ন করছিলাম যে ভাই লেভেল 2টা কি, একটু এই সম্পর্কে একটু জানতে চাই। তো ভাই বলছিলেন যে লেভেল 1 শেষ করো, লেভেল 2 এটা পরের কথা, একটু পরে দেখা যাবে। তো এটা নিয়ে একটা মোটামুটি একটা আসছিল যে লেভেল 2 আসলে আছে কি এখানে, লেভেল 1 শেষ করে তারপর দেখতে হবে। হ্যাঁ, লেভেল 1 শেষ করলাম, এখন দেখতেছি লেভেল 2-তে যে এই যে টাইপ স্ক্রিপ্ট, এরপর হচ্ছে আপনার নোড.js, এক্সপ্রেস.js, এরপর হচ্ছে আপনার NoSQL-এ গেলে MongoDB ডাটাবেস, SQL গেলে Postgres, AWS, Docker, Redux, Next.js, এখানে অনেক টেকনোলজি, এগুলো তো এই যে কি বলে, এই যে লোভনীয় অফার সবগুলা। তো আমি দেখতেছি যে না, এখানে তো যাইতেই হবে অবশ্যই। আচ্ছা, এখানে একটা কথা আছে যে আসলে অনেকগুলো টেকনোলজি প্রথম ধাক্কায় বোঝা যায় যে এত 6 মাসে কভার হওয়া পসিবল না। তো কিন্তু এই যে L2-তেও আপনি রানিং বেচেই করতেছেন, এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বেস 3 এখনো শেষ হয়নি, এখন যে রেকর্ডটা হচ্ছে এখনো কিন্তু বেস 3 রানিং অবস্থায় আছে, কিন্তু আপনি জব পেয়ে গেছেন। তো এটা একটা খুবই লাকি বলা চলে আর কি, যে আপনি ভালো একটা জব পাইছেন এবং হচ্ছে আপনি খুশি সব মিলাই। তো
এই যে এতগুলো টেকনোলজি, এগুলো কি আসলে L2 তে কভার হয় নাকি হচ্ছে জাস্ট এমনি আপনার টেকনোলজি দিয়ে জাস্ট হচ্ছে যে আমরা হচ্ছে যে বলতেছি যে না ঠিক আছে আমরা টেকনোলজি কভার করতেছি, আসলে কি কভার হয়? হ্যাঁ, এই ব্যাপারে আমি মানে নিজের ব্যাপারে একটা উদাহরণ দিই। আমি লেভেল 1-এ তো আমাদের টাইপ স্ক্রিপ্ট থাকে না, তো আমি যেহেতু লেভেল 1-এর পরে আমি মানে সিদ্ধান্ত নিয়েছিলাম লেভেল 1 আমাদের শেষ হয়েছে, এর 3 মাসের মধ্যে মনে হয় লেভেল 2 শুরু হয়েছিল। তো আমি চিন্তা করছিলাম যে একটা জানিয়েছিলাম যে লেভেল 1 শেষ করে আমি জব পাবো, ওই জবের আমার ইনকাম থেকে আমি লেভেল 2-তে অ্যাডমিশন নিব। বাহ, তো আমার এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মানে ফার্স্ট মান্থের স্যালারি থেকে আমি লেভেল 2-তে জয়েন করছিলাম। তো আমি লেভেল 1-এ যেহেতু যেগুলো শেষ করছি, লেভেল 2-তে যেহেতু জয়েন করছি বা করবো, এটা আমার ছিল। আমি আর লেভেল 1 শেষ করার পরে মানে নিজে থেকে আর কোনো কিছু এক্সপ্লোর করি নাই, বা ওই সময় জব হয়ে গেছে, জব নিয়ে বিজি হয়ে গেছি, জবই করতেছিলাম। আপনি জব করা অবস্থায়ও লেভেল 2-তে এনরোল করছেন এবং লেভেল 2 কন্টিনিউ করছি, জি। তো এখন যেহেতু মানে এক্সট্রা কিছু শিখে নাই, কারণ লেভেল 2-তে শিখবো। তো লেভেল 2-তে আসছে, শুরুতে আপনার মডিউল ছিল NoSQL ব্যাকএন্ড, টাইপ স্ক্রিপ্ট। প্রথমবার পরিচয় টাইপ স্ক্রিপ্টের সাথে আমার এখানে, আগে ছিল না। আমি টাইপ স্ক্রিপ্ট আগে মানে হয়তো যে যদি না করতাম লেভেল 2, তাহলে হয়তো নিজে থেকে এক্সপ্লোর করতাম, কিন্তু যেহেতু আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে লেভেল 2টা করবো, তখন আর নিজে থেকে এক্সপ্লোর করে নেবো, কোর্সের সাথে আগাবো। তো টাইপ স্ক্রিপ্টের সাথে নতুন পরিচয়। এবং আমরা যে লেভেল 1-এ যে ব্যাকএন্ডটা করছিলাম, জাস্ট index.js দিয়ে আমরা ব্যাকএন্ড তৈরি করে ফেলছি। এখন এই যে আপনার যে মডিউলগুলো দেখছি, যে একটা আমাদেরকে মানে একটা একদম প্রফেশনাল লেভেলের একটা প্রজেক্ট ব্যাকএন্ডে NoSQL দিয়ে, তো ওইটার পরিচয় আমার লেভেল 2-তেই। এরপর এটা শেষ হয়েছে, এটা অ্যাসাইনমেন্ট করলাম। এরপর হচ্ছে আপনার আসছে ফ্রন্ট এন্ডে মিডওয়াইয়ের হচ্ছে রিডাক্স দেখাইছেন। এবং ফ্রন্ট এন্ডে বলতে গেলে যে আসলে ফ্রন্ট এন্ড আমরা ঠিক আছে কাজ করছি অনেক, কিন্তু আসলে যে মানে প্রফেশনাল লেভেলে কীভাবে আমি একটা প্রজেক্ট খুব ভালোভাবে সেট আপ করতে পারবো। এবং আমি কোর্স করতাম, আর আমি ওই সময় জব করতেছি, আমি রাতে কোর্স করতাম, দিনে গিয়ে কলিগদেরকে ভাই দেখেন এটা মানে কীভাবে এই যে কীভাবে মানে ভাগ করা যায়, একটা কম্পোনেন্টকে ভাঙতে মানে এতগুলো ভেঙে বলছে, এগুলো কীভাবে করে, মানে চিন্তা আমরা কুট করছি, আমরা এত কিছু জানতাম না। এই যে মানে লেভেল 2 আসলেই যে আমাকে প্রফেশনালি রেডি করতেছে। এবং যেটা আমরা যেমন বলতে গেলে শুরুতে টাইপ স্ক্রিপ্ট করছি, টাইপ স্ক্রিপ্টের সাথে টাইপ স্ক্রিপ্টটা তো আমার আলাদাভাবে কিছু শেখার কিছু নাই, কারণ এটা আমার প্রজেক্ট করতে করতে আমি শিখতেছি, যে আমার প্রজেক্টে আমি অ্যাপ্লাই করতেছি। এরপর আসছে রিডাক্সের সাথে আমার ফ্রন্ট এন্ড। এই যে এখন রিডাক্সের পরে এখন নেক্সট জেএস চলতেছে, এবং নেক্সট জেএসের পরে এখানে একটা চলে আসে যারা মার্নস্টেক পাথের মধ্যে নেক্সট জেএসের পরেই আপনার জব প্লেসমেন্টে চলে যেতে পারে। যারা চাই যে না আমি শুধুমাত্র অ্যাডভান্স মানস থেকে থাকবো, এবং মানস থেকে হিসেবে মানস থেকে কিন্তু একটা ফুল স্ট্যাক। বাই দ্য ওয়ে এখানে একটা কোয়েশ্চেন করেই ফেলি, যেটা আপনি হচ্ছে ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে কাজ করতেছেন, যে অনেকে মনে করে মানস একটা ফুল স্ট্যাক না, তো মানস থেকে আসলেই ফুল স্ট্যাক কিনা? না, মানস থেকে আসলে ফুল স্ট্যাক বলতে আমরা আসলে কি বুঝি? ফুল স্ট্যাক বলতে আমরা একদম মানে বেসিক্যালি একদম সাধারণভাবে যদি বলি, আমি ফ্রন্ট এন্ড করবো, আমি ব্যাক এন্ড করবো, এটাকে আমরা মূলত কম্বাইন করে ফুল স্ট্যাকটা বলতেছি। তো মানস থেকে আমরা ওইটাই তো করতেছি। আমরা ফ্রন্ট এন্ডের জন্য আমরা রিয়েক্ট ইউজ করতেছি, ব্যাকএন্ডের জন্য আমরা নোট এক্সপ্রেস ইউজ করতেছি, আর ডাটাবেস হিসেবে আমরা MongoDB ইউজ করতেছি। এটা তো অবশ্যই একটা ফুল স্ট্যাক পাথ। আর পাশাপাশি যদি অনেকে বলে যে আমি আরও অনেকে স্বাভাবিক, হ্যাঁ ওইটা হচ্ছে আমি হয়তো আমি আগাই থাকবো অনেক বেশি মার্কস থেকে যেতে, NoSQL এর পাশাপাশি SQL ওয়ালটাকে একটু হচ্ছে এক্সপ্লোর করব। হ্যাঁ, আর আসলে বলতে গেলে তো শেষ তো কিছুই নাই। আপনি এর উপরে আপনি ডগার দেখেন, AWS দেখেন, আমরা শেষ তো কিছুই নাই। হ্যাঁ, তো আর আপনার থেকে মানে আমার থেকে তো কেউ এটা এক্সপেক্টই করবে না যে আমার 1 বছর এক্সপিরিয়েন্স আমি একদম ডেভঅপস করতে পারবো, এটা তো কেউ এক্সপেক্ট করবে না। আমার 1 বছরের মধ্যে আমি যেটা আমার থেকে এক্সপেক্ট করবে যে আমি মার্নস্টেকের ফুল স্ট্যাকটা, আমি মার্নস্টেকে মানে এটা তো ফুল স্ট্যাকে আমি মার্নস্টেকটা করতে পারবো। এটা তো এটাও শুরু করার জন্য এটা অবশ্যই। এবং মার্নস্টেকটা আসলে একটা ফুল স্ট্যাক পাথ, কারণ এখানে আমরা যে বললাম যে ফ্রন্ট এন্ডটা করতেছি, আমরা ব্যাক এন্ডটা করতেছি। আর SQLটা আমরা যদি NoSQL এর পাশাপাশি SQLটা যদি এক্সপ্লোর করতে চাই, তাহলে এটা হচ্ছে আমার একটা মানে এক্সট্রা বোনাস, এবং এটা নিজেকে আরো আগায় নিতে পারে যে আমি SQL জিনিসপত্রগুলো পারি, আবার NoSQL পারি। হ্যাঁ, তবে শুরু করার জন্য বা যাদের ইমিডিয়েট জব লাগবে, হ্যাঁ তারা আসলে মার্নস্টেক দিয়ে শুরু করতে পারে। কারণ আমি তো আমার এই যে 2টা জব আমি এখন একটা শেষ করলাম, এরপর নতুন একটা জবে জয়েন করলাম। এই যে এই নতুন জবে জয়েন করে আপনার সাথে কথা বলতে বলতে যেটা জানলাম সেটা হচ্ছে যে আপনার মানে অ্যাসাইনমেন্ট করতে করতে আপনি জব পেয়ে গেছেন আর কি, মানে এখনো কিন্তু কোর্স শেষ হয় না আর কি। তো এই জার্নি সম্পর্কে যদি একটু বলেন, কারণ অনেকে চাই যে আমি L2 তে ঢুকবো, আমি হচ্ছে যে মানটাকে আরেকটু ঝালাই করব, ঠিক আছে, আমি হচ্ছে যে ফ্রন্ট এন্ড ফোকাস L1 করছি,
এবার একটু ব্যাকএন্ডটাকে একটু শক্তপোক্তভাবে হচ্ছে আমি এক্সপ্লোর করব, এরপর আমার একটা অ্যাডভান্স লেভেলের মানের উপর একটা কি হবে বেস তৈরি হবে, তারপর ওটাকে দিয়ে আমি আর্লি জব চাই, কারণ সবার তো সিচুয়েশন একরকম না। তো এই জন্য কিন্তু হচ্ছে যে লেভেল 2 তে কিন্তু দুইটা পার্ট আছে, যে ঠিক আছে আমি 3 থেকে 3.5 মাসের মধ্যে কিন্তু আমি কি করতে পারি জব প্লেসমেন্ট চলে যেতে পারি। তো সেম কেস কিন্তু আপনার ক্ষেত্রে হয়েছে, আপনি জব প্লেসমেন্ট যাওয়ার আগেই কিন্তু আপনি একটা জব অ্যাকোয়ার করে ফেলছেন। তো এই যে আপনার 3 থেকে 3.5 মাসের মধ্যে যে আপনি অ্যাডভান্স লেভেলের মান শিখছেন আর কি, তো এটার ব্যাপারে যদি একটু বলতেন যে আসলে কিভাবে আসলে আপনি জবটা হচ্ছে যে পাইছেন আর কি। আচ্ছা, এই ব্যাপারে যদি আমি একটু বলি, মানে আমার নিজস্ব একটা মতামত দিই, সেটা হচ্ছে লেভেল 1 করার পরে আমার কথা হচ্ছে আমার জব লাগুক বা না লাগুক, আমার উচিত হচ্ছে আমি লেভেল 1 করে আমি একটা জবের জন্য চলে যাওয়া। সেক্ষেত্রে আমি একটু ইন্টার্নশিপ করি 6 মাসে যাই করি, আমার হচ্ছে একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, কিন্তু আমার শিখা এবং হচ্ছে প্রফেশনালি কাজ করা এই দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। আমি প্রফেশনাল একটা এনভায়রনমেন্টে যাবো, এখানে আমার পাশে আরও 5-10 জন ডেভেলপার থাকবে, আমি ওনাদের থেকে শিখবো, আমি কতটুকু পারি সেটাকে ওনাদের সাপেক্ষে আমি জাস্টিফাই করতে পারবো, এই জিনিসটা। তো আমি ওইদিকে গেলাম যে 3-6 মাসের মধ্যে আমি একটা জব করলাম। আর লেভেল 2-তে যেটা হেল্প করবে, আমি ওই জব করা অবস্থায় আমি যা করতেছি সেগুলো একটা অ্যাডভান্স জিনিস আমি মানে চোখের মধ্যে দেখব। আমি এখন যদি বলি যে ভাইয়া মনে করেন আপনি কফি বানাবেন, যেভাবে দুধ চিনি এইভাবে কফি এটা করে দিবেন, কিন্তু আপনি যখন আসলে আমি আপনাকে বানাইতে দিব যে আপনি বানাতে এখন তখন এক্সপিরিয়েন্স হবে। ওইটা আমি জব করতে করতে আমি শিখলে আমার এটা মানে অ্যাডভান্স কিছু ইয়াতে যাবে। আর লেভেল 2 হয় কি যে আমি যখন যেহেতু এটা ব্যাকএন্ড ফোকাসড বলতে পারি আমি খুব বেশি, শুরুটা ব্যাকএন্ড দিয়ে হয়। তো লেভেল 1-এ যেহেতু আমি ব্যাকএন্ড করি নাই, লেভেল 2 আমার শুরু হবে ব্যাকএন্ড দিয়ে, তাহলে আমার ফ্রন্ট এন্ড লেভেল 1-এ কমপ্লিট, লেভেল 2-তে এসে আমার শুরুতে আমি ব্যাকএন্ড পেয়ে যাচ্ছি। তাহলে বলতে গেলে আমার এখানেই আমার একটা মার্নের সম্পূর্ণ একটা প্যাকেজ আমি পেয়ে গেছি। ফুল স্ট্যাকের জার্নি, ফুল স্ট্যাকের জার্নি আমি এখানে পেয়ে গেছি। আর যদি হচ্ছে সিকোয়েলটা আরো শিখে ফেলি তাহলে একদম একটা প্রপার ফুল স্ট্যাক হয়ে যাবে। তো আর আমার জবের ক্ষেত্রে আমাকে যেটা সবচেয়ে বেশি হেল্প করছে সেটা হচ্ছে লেভেল 2-তে আমি যখন শুরু করছি তখন টাইপস্ক্রিপ্ট, এর পাশাপাশি হচ্ছে এই যে ব্যাকএন্ডে আপনার নোড, এক্সপ্রেস, এরপর হচ্ছে মঙ্গোডিবি, এগুলো সব কিছু মিলিয়ে যে আমি একটা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের মধ্যে আমার একটা মোটামুটি লেভেলের একটা পারদর্শিতা আসছে বা কাজ করার মতো কিছু একটা হয়েছে, এটা আমাকে হেল্প করছে বলতে গেলে। আপনি শুরুতে একটা কথা বলছিলেন যে আমি যখন প্রথম ইন্টারভিউ দিয়েছিলাম তখন এগ্রিগেশন অত ভালো আমি পারি নাই, বুঝতাম না, বাট লেভেল 2 করার পর আপনার ওই ধারণা পাল্টে গেছে কিনা? হ্যাঁ, অবশ্যই। আমি বলতে গেলে আমরা যে লেভেল 1-এর মধ্যে যেমন আমরা ধরেন ই-কমার্সের আমার 50টা প্রোডাক্ট আছে, ওখানে আমার একটা সার্চ ফাংশনালিটি করতে হবে, এটা আমি লেভেল 1-এ যখন করতাম তখন আমি হয়তো ওইভাবে একদম এগ্রিগেশন পাইপলাইন দিয়ে আমি ওইভাবে করতে পারতাম না, আমি জাস্ট কোনোভাবে কাজ চলে মতো কিছু একটা করে দিছি। কিন্তু লেভেল 2-তে এসে আমি যখন আসলে এগ্রিগেশন পাইপলাইনটা ইউজ করতেছি, আমি মানে সার্চটা অনেক অ্যাডভান্স ওয়াই করতে পারতেছি, যে আসলে ইন্ডাস্ট্রি লেভেলের ওয়েবসাইটগুলোতে যেরকম হয় সেরকম আমি করতে পারতেছি। অবশ্যই এই যে লেভেল 2-তে এসে যখন আমি ব্যাকএন্ড করছি, এই ব্যাকএন্ডটা আমাকে হেল্প করছে, মানে যে আমার মানে আমি যেভাবে করব জিনিসটা আমার ইন্ডাস্ট্রি লেভেলে যেভাবে করা হয় ওইভাবে আমি শিখতে পারছি, ওইভাবে আমি করতে পারতেছি, বা আমি অ্যাটলিস্ট শুরুটা করতে পারতেছি। এরপরে হচ্ছে আমি গিয়ে একটা কথা ভাইয়া, যে কোর্সের মধ্যে আমি কোর্সে ভর্তি হয়েছি মানে কোর্সে আমাকে 100% শিখাই দেবে এটা কখনো না। কোর্স আমাকে জাস্ট একটা রাস্তা দেখাই দিবে যে রাস্তা এটার মধ্যে চলো, আমার চলাটা কিন্তু আমাকে চলতে হবে, আমার শেখাটা আমাকে শিখতে হবে। আমাকে কোর্সে কিছু শিখাই দিছে, এর চাইতে আমাকে অ্যাডভান্স লেভেলে নিজেকে নিয়ে যেতে হবে। রাইট। তো এখানে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা সবসময় বলি যে L2 করার পর আর কোনো কোর্স করা লাগবে না আর কি, যে L2-তে হচ্ছে যে নিজেকে আসলে সেলফ ডিপেন্ডেন্ট হইতে হবে, যে যাতে করে হচ্ছে আমি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারি এবং আমার নিজের উপর একটা নির্ভরশীলতা থাকে। যদিও সাপোর্ট সেশন আছে, বিভিন্ন সময় অনেক টিকি ইস্যুস আছে যেগুলো আসলে দেখতে হয়, বাট আসলে এই যে কোর্সের শুরু থেকে একটা মাইন্ডসেট রাখা যে ঠিক আছে আমি L1-এ বিগিনার ছিলাম, আমি হচ্ছে যে এতটুকু পর্যন্ত আসছি, এখন আমার হচ্ছে যে কী করতে হবে, নিজেকে চ্যালেঞ্জের মুখে ফেলতে হবে এবং জিনিসপত্রগুলো আমার শিখতে হবে, অ্যাডভান্স জিনিসপত্রগুলো, এবং সেই সাথে নিজের একটা সেলফ ডিপেন্ডেন্সি তৈরি করতে হবে। এটা আসলে কেন দরকার আর কি, যেহেতু আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন? এটা হচ্ছে আমাকে স্বাভাবিক, আমাকে সারা জীবন আমাকে কোর্সে আমাকে হেল্প করবে না, বা কোর্স থাকবে না আমাকে সারা জীবন হেল্প করার জন্য। লেভেল 1-এ আমি ওই সময় বিগিনার ছিলাম, শুরু করতেছি, আমাকে ঠিক আছে আমার সাপোর্ট সেশন বলেন, আমি নিজের না পারলে আমি সাপোর্টে যাওয়া, এটা কমপ্লিটলি আপনার ওকে। কিন্তু যখন লেভেল 2-তে আসছি আমার অলরেডি প্রফেশনালি কাজ করার অভিজ্ঞতা আছে, এরপরে আমি লেভেল 2-তে অ্যাডভান্স কিছু শিখতেছি, এরপরেও যদি আমার অ্যাকচুয়ালি যদি সাপোর্ট সেশনে যাইতে হয় তাহলে আমার অবশ্যই একটু পিছনে ফিরে দেখা উচিত যে আমি কোথায় গ্যাপ ছিল। হ্যাঁ, কোথায় গ্যাপ ছিল। লেভেল 2-তে আমার মনে হয় যে 1-1.5 মাস করে ফেলার পরে আমার মনে হয় না আর সাপোর্ট সেশনে মানে যাওয়াটা মানে
উচিত, কারণ হচ্ছে আমার নিজেরই তখন বিপদে না পারলে যাও, হ্যাঁ একদম আমি আটকে গেছি, 4-5 ঘন্টা চলে যাচ্ছে আমার। তখন আমি হয়তো একটু গেলাম, যে এটা কিন্তু আমরা স্বাভাবিক, এটা সাপোর্ট সেশনে তখন আমাদের ওইরকম তৈরি নিতে হবে। যখন আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, আমাকে একটা টাস্ক দিছে, আমি এটা হয়তো কোথাও গিয়ে আটকে গেলাম, তখন আমি আমার একজন সিনিয়র ডেভেলপার জিজ্ঞেস ভাই আমি তো এখানে আটকে গেছি, এটা একটু ওইটার সাথে তুলনা করে দিতে পারে, হ্যাঁ ওইটা রাখতে পারে। কিন্তু আমি একদম আটকে গেছি, আমি কোনো এক্সপ্লোর করলাম না, আমি একটু চেষ্টা করলাম না নিজে থেকে, আমি সাপোর্ট সেশনে চলে গেলাম, তাহলে কিন্তু আমার মাইন্ডসেটটা ওইটার দিকে যাবে। আমি ওটা লেভেল 1 লেভেল 2 এবং এরপর যদি লেভেল 3ও আসে সেটাও করলে হবে না, আসলে হবে না আসলে। এটা হচ্ছে যে মানে আমি ওই সময় আটকে গেলাম, আমার ওই যে কারোর প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাওয়ার একটা মন মানসিকতা হয়ে যাবে গা। এবং আরেকটা জিনিস ভাই এখানে অ্যাকচুয়ালি যেটা উল্লেখ না করলে নয়, এখন যেহেতু AI, ChatGPT, জেমিনি, ক্লড এগুলো যে মানে যে জায়গাটা দখল করে নিছে, যে আমরা মানে পারি না পারি আমরা দিয়ে দিচ্ছি, কোড কপি করে নিয়ে চলে আসতেছি। জঙ্কর ভাই আমাদেরকে একটা কথা বলছিলেন, মানে এটা মনে থাকবে আমার সবসময়, যে আপনার চাকরির জীবনের বা প্রফেশনাল জীবনের প্রথম 2 বছর আপনি কখনো AI দিয়ে কোড কপি করবেন না, নিজে থেকে করবেন, এরপরে গিয়ে আপনি কোড কপি করেন, যা করবেন করেন, তখন কপি না করেও উপায় না, অ্যাকচুয়ালি কপি করতে হবে ওই সময় গিয়ে। কিন্তু শুরু থেকে আমার মানে কপি করাটা, যে এটা আমার অ্যাকচুয়ালি আমাকে করে দেয় অনেক বেশি, কি বলে মানে ডিপেন্ডেন্ট করে দেয়, যে নিজের উপর থেকে একটা যে সেলফ কনফিডেন্স এটা হারিয়ে যায়। তবে আমরা আইডিয়া নিতে পারি, হ্যাঁ আমি এটা কিভাবে হয়, হ্যাঁ। আরেকটা কাজ আমি রেগুলার করি, সেটা হচ্ছে আমি একটা কাজ করছি, কাজ করে গিয়ে হয়তো আমি একটা দেখা যাচ্ছে আমি একটা কম্পোনেন্ট তৈরি করছি, এখানে 50-60 লাইন 100 লাইনের আমি একটা কোড লিখছি, আমি এটা গিয়ে ChatGPT-কে দিচ্ছি, যে ভাই দেখো আমার এই কম্পোনেন্টের কাজ হবে এটা, আমি এই কোডটা এভাবে করছি, আমাকে তুমি এটা 10 আউট অফ কত দিবে, এই কোডটাকে তুমি মার্কিং করো, কত স্ট্যান্ডার্ড আমার কোডটা, যে এখানে, এবং পাশাপাশি যদি মানে কিছু ল্যাকিংস থাকে সেই ল্যাকিংসগুলো কোথায় আছে এগুলো একটু আমাকে বলা হয়। এটাকে কোড হচ্ছে একটা আর্ট আর কি। অনেকের কোড দেখে মনে হয় যে আরে এটা হচ্ছে যে এখানে আর্ট করছে, তো এটা কেন আসলে ওই যে ভালো কোড আর খারাপ কোড বোঝা যায় আর কি, কে কত ভালো কোড লিখতে পারতেছে, কে কত সুন্দর কোড লিখতে পারতেছে। যে এটা হচ্ছে আমি নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। একজন মানে আমি মানে উইথ ডিউ রেসপেক্ট বলতেছি, স্বাভাবিক আমি যখন শুরু করছিলাম আমার কোড দেখো, আমার কোড যখন ওই সময় আপনি দেখতেন, আপনিও হয়তো হ্যাঁ বিগিনার লেভেল, এটা অবভিয়াস। তখন তো আমার জিনিস হচ্ছে যে না আমাকে এটা বিল করতে হবে, আমি কিভাবে বিল করতেছি ইট ডাজেন্ট ম্যাটার, যে আমাকে বিল করতে পারতে হবে। তারপর যখন আমি বিগিনার থেকে একটু উপরের দিকে যাব, তখন গিয়ে আমি ঠিক আছে এই যে কোড কীভাবে একটু স্মার্টলি লিখতে হয়, স্ট্যান্ডার্ড কোড কাকে বলে, স্ট্যান্ডার্ড ফাইল ফোল্ডারগুলো কীরকম হইতে পারে, বা একটা হচ্ছে যে প্রফেশনাল গ্রেডের প্রজেক্ট কীভাবে শুরু হইতে পারে। তো এটা আমি নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যখন জবে জয়েন করছিলাম ওই সময় আমাকে একটা প্রজেক্টে কাজ করতে দিছিল, ওইটা ফ্রন্ট এন্ডের কাজগুলো আমি রিডাক্সের একটু ইউজ করছিলাম, তখন ওই সময় পুরোপুরি রিডাক্সটা পারি না, তো মোটামুটি লিখছি কোড, রিয়াক্টে করছিলাম কাজটা। এখন এটা কাজ করার পরে এই যে গত মাসে আমি ওই প্রজেক্টটা আবার কাজ করতে গেছি। এখানে আমরা যে মানে প্রোগ্রামিং যে ব্যাচ 5 যারা বলছিলাম, আমরা সবাই মোটামুটি সেম এজেরই, কাজে খুব মানে একদম ফ্রেন্ডলি হয়ে গেছি বলতে গেলে সবাই। তো ওইটাতে কাজ করতে নিয়ে মানে ওনাদের সাথে আমি বলছি ভাই কে কাজ করছে, এটা কোন ডেভেলপার কাজ করেছে এটার খুঁজে আনা নাকি কাজ বলছে, আপনি কাজ করছিলেন ওইটার উপরে। তো আমি 5 মাস পরে মানে এসে যে রিয়েলাইজ করতেছি যে আসলে আমার 5 মাস আগের কোড এবং আমার 5 মাস পরের কোড যে একটা সিগনিফিক্যান্ট একটা ডিফারেন্স আছে, এটাই আপনার গ্রোথ। হ্যাঁ এই জিনিসটা। তো এটা আমাদের আরও ডেভেলপ হচ্ছে লেভেল 2-তে এসে, আমরা যখন মানে প্রফেশনাল গ্রেডের কিছু কাজ করতেছি, এবং যে একটা জিনিস আপনার মানে যেগুলো কাজ করছে আমাদের আরও যে ডেভেলপাররা কাজ করছেন ওনারা, যে আপনি যেটা আমাদেরকে নোস্কুল ব্যাকএন্ডে ফিল্টারিংয়ে যে সিস্টেমটা করছিলেন, ওই সিস্টেমটা আমি ওইখানে অ্যাপ্লাই করছি। আমি যখন আমাকে তো ফ্রন্ট এন্ড নিয়েছিল, তো আমি স্যারকে বলছিলাম যে স্যার আমি ব্যাকএন্ডটাও এক্সপ্লোর করছি, আমি এই নেক্সট প্রজেক্টে এই ব্যাকএন্ডটা আমি কাজ করি একটু। তো ওইটাও ছিল হচ্ছে একটা মানে একটা টিউটর টাইপের একটা ওয়েবসাইট ছিল, ওইখানেও মূলত আপনার এই যে আমাদের অ্যাসাইনমেন্ট বা যেটা প্রথম প্রজেক্ট করাইছিলেন ওই টাইপেরই, তো ওইখানে আমাকে খুব হেল্প করছে জিনিসটা। আচ্ছা আচ্ছা। তো আমি বলতেছি ভাই দেখেন এই ফিল্টারিং সিস্টেমটা আমরা এইভাবে করছি, যে আমাদেরকে মেসভাবে এইভাবে দেখেছিলেন, ওনারা মানে খুব এটা ইন্টারেস্টের সাথে নিচ্ছে, বলতেছে ভাই এটা তো সিস্টেমটা খুব সুন্দর। তো ওনারা বলতেছে এটা রাখেন, এটা কোডটা আমরা দেখবো যে মানে কীভাবে করছেন আপনি, এই কোডটা রাখেন। এখানে কিন্তু আপনার ক্রেডিট আছে, সেটা হচ্ছে যে এই যে আপনি ফ্রন্ট এন্ডে কাজ করতেছেন, তারপর আপনি অফিসকে বললেন যে আমি একটু ব্যাক এন্ডে এক্সপ্লোর করতে চাই, এই যে আপনার মধ্যেই কিন্তু ফুল স্ট্যাক জিনিসটা তৈরি হয়ে যাচ্ছে, এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে। জি এই জিনিসটা এটা অবশ্য এটা আমি কখনোই সাহস করতাম না, কারণ ভাই বলতে গেলে বিগ ফিশ সবগুলো আছে ইন্ডাস্ট্রিতে, যে মানে এত বড় বড় ডেভেলপার, এত এক্সপিরিয়েন্স ডেভেলপার এবং এত হাই লেভেলের ডেভেলপার, ওনারা যদি কখনো আমার কোড দেখে মানে
কোন ধরনের লজ্জাটা আমি পাবো। তো লেভেল 2 করার পরে নিজের ভিতরে একটা কনফিডেন্স আসে যে না, যেহেতু আমাকে ইন্ডাস্ট্রির মানে লিডাররা আমাকে শেখাচ্ছে, সেহেতু আমি ওনাদের ফুটস্টেপটা ফলো করতে পারি এবং আমি এভাবে ট্রাই করতে পারি। তো আমি এভাবে করছিলাম এবং ওনাদেরকে দেখাইছি, ওনারা আসলেই মানে খুবই ইন্টারেস্টের সাথে নিচ্ছে যে ফিল্টার সিস্টেমটা। এবং আমার মনে হয় যে আমি তো যেহেতু ব্যাচ 1 এবং ব্যাচ 2 তো হয়তো এভাবে দেখানো হয় নাই এই ফিল্টারিং সিস্টেমটা, ওইটা অন্যভাবে দেখানো হয়েছিল। হ্যাঁ, আমরা আসলে কন্টেন্ট আপডেট করি এবং আমরা চাই যে ডাইনামিক আসে আর কি। তো ওনারা মানে বলতেছিলেন যে বলতেছেন আমরা এইভাবে করছিলাম, এখন দেখতেছি এটার আরো আপগ্রেড ভার্সন, যে আমরা দিনটা যাবে তো আসলে আপগ্রেড হবে আর কি। আমি আপগ্রেড হচ্ছে, কোর্স কেন পিছাই থাকবে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমরা এইভাবে করছি, হয়তো দেখা যাচ্ছে ব্যাচ 4 ও ব্যাচ 5 এর মধ্যে এসে তারও ভালো একটা ইনশাআল্লাহ হ্যাঁ চলে আসবে। আচ্ছা, এই মুহূর্তে আমি একটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে বিশেষ করে আমি সবাইকে করি, অনেকে আসলে কোর্স থেকে বিভিন্ন কারণে পিছায় যায় এবং কারণগুলো অনেক ক্ষেত্রে অবভিয়াস থাকে, বাট যখন একটা কোর্সে ভর্তি হয় তো মাইন্ডসেটটা আসলে ঠিক রাখতে হবে যে আসলে আমি শেষ পর্যন্ত ওই জায়গায় যাবো, হয়তো বা আমার একটু পিছায় যেতে হবে আর একটু টানতে হবে আর কি। এই যে জায়গাটা, যে একটা ক্রিটিক্যাল জায়গা, যে আমি অনেকগুলো মডেল পিছাই গেলাম বা আমি কিছু একটা কারণে পারতেছি না, এই যে আবার ব্যাক করে জিনিসটাকে অর্জন করা, জুনিয়রদের প্রতি আপনার কি সাজেশন থাকবে এটাতে? আমার সাজেশন থাকবে ভাই হচ্ছে এটাতে, দেখেন প্রথম কথা যেটা, সেটা হচ্ছে আমার মাইন্ডসেট ঠিক রাখতে হবে। যে আমি হয়তো করতে গিয়ে আমার একটা সামহাও আমার কোনো একটা প্রবলেম হয়েছে, এটার জন্য আমি পিছিয়ে পড়ছি, এটাতে আমার কোনো হাত নাই, কিন্তু আমার মাইন্ডসেটটা তখন আমার এটা রাখতে হবে যে আমাকে শেষ করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। আমার মাইন্ডসেটটা না থাকলে হয়তো দেখা যাচ্ছে আমি পিছিয়ে পড়বো। প্রথম কন্ডিশন হচ্ছে আমার মাইন্ডসেটটা ঠিক রাখতে হবে। এরপরে যেহেতু আমি পিছিয়ে পড়ছি, এখন এটা তো কিছু করার নাই, আমাকে এক্সট্রা এফোর্ট অবশ্যই দিতে হবে। যেহেতু পিছিয়ে পড়ছি, আমাকে যদি একসাথে আবার সিঙ্কে আসতে হয়, তাহলে আমার এক্সট্রা এফোর্টটা আমাকে অবশ্যই দিতে হবে। সেক্ষেত্রে আমি ডেলি দেখা যায় যে একটা মডিউল কমপ্লিট করতেছি, আমি ওই সময় আমি হয়তো 2টা করছি বা 2টার চেয়ে কিছুটা কম করছি, এটা করে আমাকে আগাইতে হবে। বাট ফার্স্ট অফ অল যেটা রাখতে হবে সেটা হচ্ছে নিজের ইচ্ছা শক্তি। এটা থাকতেই হবে। আমার নিজের ইচ্ছা শক্তি না থাকলে আমি অ্যাকচুয়ালি কিছু করতে পারবো না। কারণ আমি অনেক লাকি মনে করি, বা মানে যে আমি ত্রিপলি ব্যাকগ্রাউন্ড হওয়ার পরেও আমি এখানে আসছি, আমার একটা কেরিয়ার স্টার্ট হয়েছে। হয়তো ইনশাল্লাহ যদি আল্লাহ তাআলা এখানে রিজিক রাখেন, আমি হয়তো সামনে আরও এগিয়ে যাব। এটাই তো প্রথম কথা হচ্ছে নিজের ইচ্ছা শক্তি আমাকে করতে হবে। মানে এটাই হচ্ছে মূল জিনিস, যে আমাকে করতে হবে নিজের ইচ্ছা শক্তিটা। এরপর হচ্ছে নিজের ইচ্ছা শক্তি শুধু থাকলে আমি করব, এটা শুধু বসে থাকলে তো হবে না, সেটার জন্য আমাকে কাজও করতে হবে। নিজের ইচ্ছা শক্তিটার পিছনে আমাকে ডেডিকেশনটা দিতে হবে আমাকে। যে এখন আরেকটা কথা পেয়েছি, সেটা হচ্ছে আমি মানে রিয়েলাইজ করছি যে এখন কিন্তু কন্টেন্টের অভাব নাই। আমি যদি মার্নাসটেক পাবলিকলি সার্চ করি, ইউটিউবে হয়তো হাজার ভিডিও, ইনফ্যাক্ট আমাদের চেয়ে অনেক ভালো ভালো কন্টেন্ট আছে। হ্যাঁ, অবশ্যই আছে। তো আমার হয়তো দেখা যাচ্ছে যে মানে আমি সার্চ করলাম মার্নাসটেক দিয়ে, আমি হাজার ভিডিও পেয়ে গেলাম, কিন্তু এই যে কন্টেন্টের ভিড়ে, এতগুলো কন্টেন্টের ভিড়ে, তারপরে কিন্তু আগে থেকে যে এখানে আমি অন্যভাবে বলি যে কন্টেন্ট যেমন বাড়ছে, আমাকে ডিস্ট্রাক্ট করার পাতটাও কিন্তু বেড়ে গেছে। অবশ্যই আমি হয়তো ফেসবুকে যাচ্ছি, আমি একটা গ্রুপ পাইছি যেখানে ডেভেলপাররা সব থাকে, কিন্তু ওই যে ফেসবুকের মধ্যে একটা রিলসও আছে, কিন্তু আমি ফেসবুকে গেলে ওই গ্রুপটাও পাবো, ওই রিলসও পাবো। এখন আমাকে গ্রুপে যেমন আমি একটা মানে কিছু ভ্যালুয়েবল ইনফরমেশন পাবো, এটাও যেমন ঠিক, রিলসে গেলে আমার আধা ঘন্টা 1 ঘন্টার সময় রিলসের পিছনে চলে যাবে, এটাও ঠিক। তো এইখানে হচ্ছে যে ডিস্ট্রাকশনের একটা ব্যাপার চলে আসছে এখন, খুব বেশি ডিস্ট্রাকশন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমি এটা আমার সম্পূর্ণ নিজের মতামত, যে এটা আমার ফ্রেন্ড, আমার ইভেন একজন বড় ভাই আছে, উনি সিএসসির, কিন্তু উনি সিএসসি হলেও মানে সিএসসিতে জব করছে। ওনাকে আমি এখনও মানে প্রতিদিন গোতাই যে ভাই কোর্স শুরু করেন না কেন, কোর্স শুরু করেন। আচ্ছা, আপনি কোর্স শুরু করেন, 4-5 বছর পরে হয়তো আমরা দেখবো নিজের কিছু করতে পারি কিনা, এই টাইপের একটা মানে এইগুলো করতে থাকি। উনি কিন্তু নিজে সিএসসির ব্যাকগ্রাউন্ড এবং আমার সিনিয়রও, তো ওনাকে বলতে থাকি। এখন আমি বলি যে ভাই আপনি ইউটিউব দেখিয়েন না, কারণ আমার নিজের মতামত হচ্ছে কি, যে আমি যখন শুরু করতেছি তখন আমার ইউটিউব দেখে শেখাটা অ্যাকচুয়ালি অতটা ইফেক্টিভ হবে না, কারণ আমি কোন দিকে যাব বা আমার আসলে কোনো মেন্টর নাই। অনেক সময় দেখা যায় কি, কোনো একটা প্লেলিস্ট দেখতেছি, হুট করে ওই রিলেটেড আরেকটা ভিডিও সাজেস্ট করে ফেলছে, আমার কাছে মনে হয়েছে না এটা থেকে মনে এটা বেটার। হ্যাঁ, যে ওই ক্ষেত্রে মানে প্রথম ক্ষেত্রে আমার মনে হয় যে কোনো একজন মেন্টরের আন্ডারে বা কোনো একটা কোর্সের আন্ডারে শেখাটাই বেস্ট, কারণ ওই সময় আমাকে কোর্সে যে গাইডলাইনটা দিতে পারবে
ওইটা আমি নিজে থেকে নিজে পারবো না। আমি এখন একটা করলাম কোর্স, যেমন লেভেল 1 করলাম, লেভেল 2 করলাম, এরপর হয়তো গিয়ে আমার আর কোর্সের দরকার নাই, আমি নিজে থেকেই নিজে এক্সপ্লোর করে যা করার করতে পারবো। এবং আরেকটা বিষয় যেটা ডিস্ট্রাকশনের ব্যাপারে বলতেছিলাম, এটা এখনও হয় আমার, ইভেন আমার মাঝে মধ্যে মনে হয় যে ফেসবুকটা না থাকলে আমার ডেইলি হয়তো আমি 4-5 ঘন্টার সময় আমি সেভ করতে পারতাম। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, আমি আগের পডকাস্টেও মেবি বলছি, সেটা হচ্ছে যে আমাদের জঙ্কার ভাই এবং হচ্ছে আমাদের যে রাকিব ভাই আছেন, ওরা কিন্তু হচ্ছে যে বিভিন্ন পন্থা অবলম্বন করে আর কি। কারণ ফেসবুকটাও রাখা উচিত, কারণ নিজেকে তো সেল করতে হবে, রাইট? তো সেক্ষেত্রে ভাই যেটা করে আমাদের জঙ্কার ভাই, যে অনেক বড় একটা পাসওয়ার্ড দেয় এবং ক্যালেন্ডারে একটা ফিক্সড টাইমিং থাকে যে আমি দিনের এই 1 ঘন্টা আমি ফেসবুকিং করব, আমার যা যা দায়িত্ব আছে আমি সেগুলো হচ্ছে পালন করে ফেলবো। এবং সে কি করে যে ওই লগ আউটটা করে দেয়, তারপর আবার অনেক বড় পাসওয়ার্ড লিখে আবার ঢোকা, এটা তো একটু পেইনফুল, রাইট? তো ইজি অ্যাক্সেস কিন্তু ভালো না। তো সেম ভাবে আমাদের রাকিব ভাই যেটা করে যে ওনার তো মোবাইলের মধ্যে হচ্ছে ফেসবুক অ্যাপ্লিকেশনই নাই, উনি যেটা করে যে ক্রোম ব্রাউজার আছে না, ওই ক্রোম ব্রাউজারে ফার্স্টে লিখে হচ্ছে যে facebook.com, তারপরে যায়, তারপর হচ্ছে লগ ইন করে। মানে জিনিসটা হচ্ছে ইজি অ্যাক্সেস থাকলে এটা সমস্যা। এবং এটা অ্যাকচুয়ালি আমিও ট্রাই করবো ফেসবুকটা ডিলিট করে দিয়ে, কারণ হচ্ছে ভাইয়া এই ফেসবুকের মধ্যে আমাদের সবচেয়ে ফেসবুকের যেটা ডিসক্রিপশনের ব্যাপার হচ্ছে রিলসগুলো, রাইট? এটা হচ্ছে ফেসবুকের অ্যাপ থেকে, মানে মোবাইল অ্যাপ থেকে খুবই ইজি দেখা, আপনি জাস্ট ভিডিও ট্যাবে যান, দেখা শুরু করেন, হাজার হাজার আসতে থাকবে। কিন্তু পিসিতে গিয়ে হয়তো এটা একটু টাইম কনজিউমিং হতে পারে, কারণ পিসিতে অনেক বেশি আমাদের ইন্টারফেসটা একটু আলাদা। ওইখানে গিয়ে আমি হয়তো শুরুর দিকে অ্যাডাপ্ট, মানে ওইটার দিকে আমি অ্যাডাপ্ট হতে পারবো না, এবং অ্যাডাপ্ট না হলে আমি চেষ্টা করবো যে আমি অ্যাডাপ্ট হবোই না এটাতে। আর এই টাইপের আরেকটা বিষয় যে বাইরে যেহেতু বলছেন, আমি একটা আমার ইনসাইটটা মানে শেয়ার করি, সেটা হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে। ইউটিউবে আমরা দেখা যায় যে হয়তো কোনো একটা ভিডিও দেখতে গেছি, ওইখানে আমি আগে কিছু ভিডিও দেখছিলাম, হয়তো কোনো একটা যে পাবজি নিয়ে বলি, পাবজির গেম প্লে দেখছিলাম, বা হয়তো কোনো আইসিসির ইভেন্ট দেখছিলাম, ফিফার ইভেন্ট দেখছিলাম, ওই ভিডিও সাজেস্ট করে। তো সেক্ষেত্রে আমি মানে কয়েকজনকে সাজেস্ট করছিলাম, এটা আমি নিজেও ফলো করি, যে আপনার ধরেন 2টা জিমেল আছে, আপনি 2টা জিমেল দিয়ে 2টা ইউটিউব অ্যাকাউন্ট খোলেন। বাহ, একটা জিমেল দিয়ে আপনার ওইখানে এন্টারটেনমেন্ট রিলেটেড সব কিছু থাকবে, ওইখানে আপনি গান দেখেন বা ভিডিও দেখেন, গেম দেখেন, লাইভ স্ট্রিমিং দেখেন, যা দেখেন। আর অন্য অ্যাকাউন্টটাতে আপনি শুধুমাত্র আপনার প্রোগ্রামিং রিলেটেড বা আপনার কাজ রিলেটেড ভিডিওগুলো রাখবেন, এগুলো ছাড়া আর কোনো ভিডিও দেখবেনই না। তাহলে ইউটিউব অ্যালগরিদম ওভাবে কাজ করবে। এবং যদি বাই চান্স কোনো একটা সাজেশন চলেও আসে, আপনি জাস্ট ডোন্ট রিকমেন্ড দিস চ্যানেল, মানে নট ইন্টারেস্টেড, এগুলো বলে দেন, তাহলে আপনার ওই রিলেটেড ভিডিওগুলো শুধুমাত্র এখানে আসবে। এবং এটা আমি ফলো করি। আমি দেখা যায় যে মানে কিছু হয়তো এন্টারটেনমেন্ট প্রয়োজন হলে আমি ওই অ্যাকাউন্টে চলে যাই, আর নাহলে আমি আমার ওই যে প্রোগ্রাম রিলেটেড অ্যাকাউন্টটাতে চলে যাই, ওইখানেই আমি ভিডিওগুলো দেখতে থাকি। এবং যত বেশি ভিডিও দেখি তত আরও ভালো ভালো ভিডিও এখানে সাজেস্ট করতে থাকে। বাহ, এটা একটা ভালো টেকনিক আর কি। সো লাস্টলি হচ্ছে আমি একটা জিনিস জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে অনেকের মনে কোয়েশ্চেনটাকে আসলে কি জব হোল্ডাররা L2 করতে পারে কিনা আর কি। সো আমার কাছে আমি জাস্ট একটা স্টেট বলে দিই যে গত 2টা ব্যাচে আমি দেখলাম যে যারা শেষ করছে তাদের বেশিরভাগই জব হোল্ডার আর কি, মানে জব হোল্ডার আরও দ্রুত শেষ করতে পারে আর কি। কারণ যারা আসলে ওই যে জব হোল্ডার না, তারা কি করে একটু ফাঁকিবাজি করে। জব হোল্ডাররা তো আসলে ওই এনভায়রনমেন্টের সাথে অভ্যস্ত হয়ে গেছে, না আমি এখন প্রোডাক্টিভ ডেভেলপার, যে আমার 1 ঘন্টা নষ্ট করা মানে আমার লাইফ থেকে অনেক কিছু চলে যাওয়া। যারা জব এখনো করে তারা কিন্তু এটা রিয়েলাইজ করতে পারে না। এই কারণে দেখা যায় কি L2-তে হচ্ছে যে জব হোল্ডারে একটু বেশি আগায় থাকে আর কি। তো আপনি হচ্ছে জব হোল্ডার এবং আপনি L2 কোর্সটা করছেন, এবং লাকিলি যে অ্যাসাইনমেন্ট করা অবস্থায় আপনার জব হয়ে গেছে আর কি। তো L2 কোর্সটা আসলে জব হোল্ডারের জন্য হচ্ছে সুইটেবল কিনা আর কি? হ্যাঁ, আমি এটা বলবো আমার নিজের পার্সপেক্টিভ থেকে যে L2 আসলে জব হোল্ডারদেরই করা উচিত। কারণ হচ্ছে লেভেল 1 করে আমি যদি বসে থাকি, একটা জিনিস ভাইয়া, আমার কাছে যদি মোটিভেশন না থাকে আমি কাজ করতে পারবো না। আমার লেভেল 1 করার পরে আমি যখন এই যে একটা জবে ঢুকবো, সেটাতে স্যালারি যাই হবে হোক, কিন্তু আমি অ্যাটলিস্ট আমার নিজের ইনকাম একটা শব্দ আছে, মানে নিজের এটার মধ্যে যে একটা মানে একটা আত্মতুষ্টি, ভালো লাগা, এটা খুব বেশি আমি পাইলাম। আমার পরিবারের দরকার নেই, হয়তো এখন আমার ইনকাম দরকার নেই, কিন্তু আমার কাছে থাক না, এটা আমার জন্য আমার মোটিভেশন হিসেবে কাজ করবে। লেভেল 1 করে জবে চলে যান, এরপর হচ্ছে লেভেল 2-তে আসেন। কারণ হচ্ছে আপনি ওই যে লেভেল 1-এ যে অফিসের মধ্যে আপনি যে কাজগুলো করতেছেন, আপনি লেভেল 2-তে সেগুলো অ্যাডভান্স ভার্সন কিন্তু দেখবেন কিন্তু। এবং ওই যে লেভেল অফিসের মধ্যে যে কাজগুলো করতেছেন, এগুলো আপনি যখন লেভেল 2-তে যা দেখতেছেন, এগুলো আপনাকে উল্টা আপনাকে মানে কি বলে মোটিভেট করবে যে আপনি যেগুলো করতেছেন এগুলোর একটা আপডেট ভার্সন আপনি অলরেডি শিখতেছেন, এবং আপনার ওই শিক্ষাটার প্রতি কিন্তু তখন আরো আগ্রহটা বেড়ে যাবে। হ্যাঁ, এবং একটা জিনিস দেখলাম যে অনেকের হচ্ছে যে নিজের জবে প্রমোশন হয়ে গেছে। হ্যাঁ। তো এটা যে
আমারও হয়েছিল অবশ্য। আমি যখন ব্যাকএন্ডে করছিলাম তখন আমার স্যালারিটা ইনক্রিজ হয়েছিল, যে আমি যখন বলছিলাম যে স্যার লেভেল 2টাও করতে পারি, সরি ব্যাকএন্ডটাও করতে পারি, তখন আমার স্যালারি ইনক্রিমেন্ট হয়েছিল। আচ্ছা, আর যারা হচ্ছে চায় যে ঠিক আছে আমার এখনো হচ্ছে পড়ালেখা একটু বাকি আছে, বাট আমি হচ্ছে যে L1 এর উপর L2 করতে চাই, যাতে করে আমি হচ্ছে যখন অ্যাপ্লাই করব এবং হচ্ছে যখন শুরু করব ক্যারিয়ারটা, তখন একটা ভালো জায়গা থেকে শুরু করতে পারি। তো এদের জন্য আপনার সাজেশন কি? হ্যাঁ, এটা অবশ্য যদি আমার সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমার একটা এডুকেশনের একটা চাপ আছে বা প্রেশার আছে, আমার এডুকেশনটাও কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে তো আমি আর জব করতে পারতেছি না। ওই ক্ষেত্রে হচ্ছে মানে এটা বলতে গেলে ভাই, আমি যদি এমন হয়ে যাই যে হয়তো আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি ফার্স্ট ইয়ারে করলাম যে লেভেল 1 করলাম, এখন তো আমার জব করার মতো কোনো সিচুয়েশন নাই, সেক্ষেত্রে আমার কিন্তু অলরেডি আমার মানে একটা থিঙ্কিং ডেভেলপ হয়ে আছে যে আমি শিখবো। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় মোটিভেশন, যে আমি শিখবো। আমি আবার অনেক গ্যাপ হলে কিন্তু আবার হচ্ছে মানে সবকিছু ভুলে যাই, মানে L1 এ ভুলে যাই আর কি। জি, এখন আমার হয়তো দেখা যাচ্ছে আমি যেটা বললাম ভাই, আমার এই যে আমার ডিগ্রিটাতে আমার বিএসসি যেটা করতে, এখানে হচ্ছে আমার বা কিছু নাই, মানে জাস্ট পরীক্ষাটা আছে এমএ কোর্সের মধ্যে। তো আমি হাত দিয়ে লিখছি, খুব সম্ভবত 2 মাস কি 3 মাস পার হয়ে যাচ্ছে। গত সেমিস্টার ফাইনালে লিখছিলাম, এরপর আমি হাত দিয়ে লিখি নাই। তো এখন আমি যদি লিখতে যাই, আমার কিন্তু লেখাটা আর ওই রকম আসবে না, আমার কিছুদিন প্র্যাকটিস করতে হবে। তো এইটাই হচ্ছে আমার যদি অনেক বেশি গ্যাপ হয়ে যায় মাঝখানে, আমি নতুন করে কিন্তু শিখবো বা নতুন করে করতে পারবো, এটা কিন্তু হয় না। তো আমি এখানে 2টা কথা একটু উল্লেখ করি ভাই, সেটা হচ্ছে আমি যখন লেভেল 1 শেষ করলাম, লেভেল 1 শেষ করে আমি যখন ওই যে জব প্লেসমেন্টে গেলাম, ওই সময় বিএস কোডে একটা আপনার এক্সটেনশন আছে, কোড টাইম একটা এক্সটেনশন আছে, এটা আমরা বিএস কোডে কতক্ষণ কোড করতেছি এটার একটা ট্র্যাক রাখে, এবং এটা আপনাকে 1 সপ্তাহ পর পর একটা উইকলি রিপোর্ট দেয়। আপনার মেইলের মধ্যে যেটা দিয়ে করবেন ওখানে একটি উইকলি রিপোর্ট দিয়ে দেয়। এবং ওইখানে আমি দেখছিলাম যেটা আমার মানে যখন আমি প্রজেক্টগুলো আপডেট করতেছিলাম, আমার উইকলি রিপোর্ট ছিল, আমার কোড টাইম ছিল 55 ঘন্টা। বাহ, উইকলি 55 ঘন্টা, মানে আমি এটা দেখে নিজেই অবাক হয়ে গেছি। আচ্ছা, এখানে একটা কথা আমি মিস করে ফেলছি, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি অ্যাকচুয়ালি ভাইয়া আমার সীমা কতটুকু, আমার লিমিট কতটুকু, এটা আমি নিজেই জানতাম না। এটা প্রোগ্রাম হিরো আমাকে পুশ করাইছে। আমি নিজে অবাক হয়ে গেছি যে আমার আসলে লিমিট এতটুকু, এবং আমি এত কাজ করতে পারি বা এত প্রেশার আমি নিতে পারি। এই প্রেশারের বিষয়টা আসা হচ্ছে অ্যাসাইনমেন্টে, কতটা প্রেশার আপনি নিতে পারেন। আমার খুব সম্ভবত যেটা প্রথম অ্যাসাইনমেন্ট 8 কি 9-এর দিকে আমার হাত কাঁপতে ছিল, মানে রাত 11:59 ডেডলাইন, আমি 11:35 সাবমিট করবো। আমি আরও একটা এরর খেয়ে বসেছিলাম। ওই সময় ES6 ইউজ করা চাইতো না, কিন্তু ওই অ্যাসাইনমেন্টটাতে সব 6 হবে, ES6 ইউজ করা যায় না, জাভাস্ক্রিপ্টের আগে ফিচারগুলো ইউজ করে করতে হবে। শর্টিংয়ের একটা বিষয় ছিল, আমি পারতেছি না এটা করতে, আমার হাত কাঁপতেছে, কারণ আমার ওই যে একটা প্ল্যান ছিল 60 আউট অফ 60 পাবো, একটু বলে তো ডেডলাইন সাবমিট করতে পারবো না। ওই সময় মানে করে ফেলছিলাম। একজনের হেল্প নিয়েছিলাম অবশ্য, যে ভাই মানে এটা যে আমাকে একটু বুঝে দাও জিনিসটা কীরকম। ও কিন্তু আমার বয়সে ছোটো ছিল, তো আমি এটা করি না, আমার মানে বয়সে ছোটো থাকলেও আমি ওইটা করি না যে আমি শিখতে পারতেছি, মূল কথা হচ্ছে এটা। তো ওর কাছ থেকে আমি শিখছিলাম, বিষয়টা বুঝে নিয়েছিলাম, এরপরে করছি 11:48 দিকে আমি সাবমিট করছি। তো এই যে একটা প্রেশার নেওয়ার বা নিজেকে পুশ করার একটা জিনিস, এটা প্রোগ্রামিং হিরো থেকে আমি শিখতে পারছি, মানে যে আমাকে পুশ করতে হবে। দ্যাট মিনস ডেডলাইন এটা আসলে হেল্প করে। হ্যাঁ, যতটুকু আমরা কাজ করি যে আমাদের সবারই কিন্তু একটা প্রজেক্ট ডেডলাইন থাকে, যে এই তারিখের মধ্যে আমার প্রজেক্টটা কি করতে হবে, ডেলিভারি করতে হবে। হ্যাঁ, এটা মেনটেন করা, এটা প্রোগ্রামিং হিরো থেকে শিখছি। তাহলে আমি স্বাভাবিক একটু মানে একটু অলস প্রকৃতির ছিলাম। এটা প্রোগ্রাম হিরোতে এসে নিজেকে পুশ করা, লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, পুশ করার যে আমি নিজে অবাক হয়ে গেছি ভাই, যখন আমার প্রথম উইক রিপোর্টটা আসছে যে 55 ঘন্টা কোডিং, আমি নিজেও অবাক হয়ে গেছি যে আমার লিমিটটা অ্যাকচুয়ালি এত। তো আমি নিজেকে অবশ্যই আমি করলাম যে আমি হয়তো ইচ্ছাতে আরও বেশি পুশ করতে পারবো, আমার যখন প্রয়োজন পড়বে আমি নিজেকে আরও ইচ্ছাতে বেশি পুশ করবো। এবং L2-র ক্ষেত্রে যেটা আপনি বললেন, আমি ওইটা নিজের উদাহরণটাই দিই। আমার ওয়ার্ক আওয়ার ছিল সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা, এটা ছিল আমার অফিস টাইম। তো সন্ধ্যা 6টা থেকে হয়তো দেখা যাচ্ছে কলেজের সাথে একটু আড্ডা দিয়ে বাসায় আস্তে আস্তে 7টা, আমি 7টা এসে হয়তো একটু ফ্রেশ হয়ে 7:30 8টা পর্যন্ত আমি রেস্ট নিয়েছি। এরপর আমি আবার কোড করা শুরু করছি 8টা থেকে রাতের 11টা 12টা পর্যন্ত, বেশিরভাগ সময় 12টা হয়ে যেত, অনেক সময় 1টাও বাজতো কোড করতেছি। কোড করতে গিয়ে সকালে ওইদিকে আবার 6:30 7টার দিকে উঠতাম, আবার কোড করতে বসতাম, কোড করে বসে 9টা পর্যন্ত করতাম। এরপর আবার ফ্রেশ হয়ে আবার অফিসে, মানে অফিসে। হ্যাঁ, আমার এই যে লেভেল 2-তে লেভেল 2 শুরু হওয়ার পর থেকে আমার এই গত মাস পর্যন্ত আমার রুটিন ছিল এটাই। মানে আমি ডেইলি আমি এই যে বলতাম, আমার ফ্রেন্ডরা ফোন করছিল যে ভাই আমি মানে ঢাকায় থাকতাম, আমার বাড়ি চট্টগ্রাম, তো আমি বলতাম যে আমি ভাই চট্টগ্রাম আসবো, আমার মাথাটা একটু বেশি করতেছে, আমি অনেক বেশি প্রেশার নিয়ে ফেলছি, কারণ সেই যে লেভেল 1 থেকে শুরু করছি এই যে লেভেল 2 পর্যন্ত। তো এই যে মানে একটা
বলতে গেলে রোডের মতো হয়ে গেছে, মানে মাঝে মাঝে একটু নিজেকে ফ্রিও করতে হবে, ফ্রি করে আবার কামব্যাক করতে হবে। হ্যাঁ, আবার ফ্রি হয়ে গেলাম বলে যে একদম ফ্রি হয়ে গেলাম সব ছেড়ে দিলাম এটা হবে না, যে 2-3 দিনের একটা ব্রেক নেওয়া উচিত। তো আমার এই লেভেল 2রা এটা অ্যাকচুয়ালি করা সম্ভব, এমন জব হোল্ডারদের মাধ্যমে সম্ভব। এটা আমি বললাম যে আমি এভাবে কোড করতাম যে আমার 10টা থেকে 6টা অফিস, আমি এর বাইরে আরও 4-5 ঘন্টার সময় আমি আরও কোড করতেছি। মানে সারাদিন আমি হয়তো যে অফিসে চেয়ারে বসে থাকছি, বাসায় এসে চেয়ারে বসে থাকছি, কোড করতেছি। মানে এই জিনিসটা এটা অ্যাকচুয়ালি সম্ভব এবং এটা করা উচিত। কারণ হচ্ছে ভাইয়া আমার দুনিয়াটা ইভলভ হচ্ছে, আমাকে নিজেকে ইভলভ করতে হবে। হ্যাঁ, তো এটার সাথে গিয়ে আমার অবশ্যই আমাকে পরিশ্রমটা তো করতে হবে। লাস্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আপনি তো প্রোগ্রাম হিরো স্টুডেন্ট এবং L1 L2 দুইটাই করছেন, তো এখন কি আসলে আপনার আর কোর্স করার কোনো দরকার আছে কিনা, নাকি আপনার মধ্যে এই জিনিসটা চলে আসছে যে ঠিক আছে এখন আমি হচ্ছে যে আগাইতে পারবো এবং আমার একটা স্ট্রং বেস আছে, আমি ফুল স্ট্যাকের মোটামুটি একটা লেভেল পর্যন্ত গেছি। কারণ আমরা জানি হচ্ছে 6 মাস আসলে ফুল স্ট্যাক হওয়া যায় না। ফার্স্ট হচ্ছে ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড যে কোনো একটাকে অ্যাকোয়ার করতে হয়, তারপর গিয়ে হচ্ছে যে আবার ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড যে কোনো একটাকে অ্যাকোয়ার করে মোটামুটি 1.5 বছর হইলে বলতে পারি যে হ্যাঁ আমি ফুল স্ট্যাকের জগতে প্রবেশ করছি, আমি ফুল স্ট্যাক জিনিসটাকে ভালো মতো পারি। এবং এরপর হচ্ছে জাস্ট কি করা এক্সপিরিয়েন্স নিয়ে আগানো। তো এখন আপনার আসলে আর কোর্স করার দরকার আছে কিনা? এখানে আমি দুইটা কথা বলি, সেটা হচ্ছে ভাইয়া এটা হচ্ছে আমি বলতে গেলে আমি এখনো ফুল স্ট্যাক আমি নিজেকে বলবো না, কারণ আমি জাস্ট জানি কীভাবে করতে হয়, আমি মানে শিখতেছি করতেছি এই টাইপের। হয়তো করতে করতে একটা সময় গিয়ে আমি আর 6 মাস 1 বছর পরে গিয়ে আমি হয়তো বলবো যে না আমি পারি, ফুল স্ট্যাক পারি, এক্সপার্ট না কিন্তু আমি পারি। এটা তো এরপর হচ্ছে এটা একটা গেছে। আরেকটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে আমার আর কোর্স করার দরকার আছে কিনা, এটা আমি বলবো আমার আর কোর্স করার দরকার নাই। কারণ হচ্ছে আমার নিজের ভিতরে একটা মানে এটা ডেভেলপ হয়ে গেছে যে আমার শিখতে হবে, করতে হবে। আমি নিজের একটা উদাহরণে দিই, সেটা হচ্ছে আমি এখন যে জবে জয়েন করছি ওইখানে আমি মার্কেট ডেভেলপার হিসেবে জয়েন করছি, কিন্তু আমি ওয়েবের মধ্যে কাজ করতেছি না। আমাকে এখন যেটাতে দিচ্ছে ওটা হচ্ছে এক্সটেনশন ডেভেলপমেন্ট, ক্রোম এক্সটেনশন ডেভেলপমেন্ট। তো এটা সম্পূর্ণ নতুন, এটা আমি করি নাই আগে। তো কিন্তু আমাকে তো এটা শিখতে হচ্ছে এখন, হ্যাঁ এটা আমাকে করতে হচ্ছে। তো এটা শেখার জন্য করার জন্য আমার তো কোনো কোর্স নাই, আমার নিজে থেকেই করতে হচ্ছে। এবং এই যে নিজে থেকে করতে পারার বা নিজে থেকে এক্সপ্লোর করার এই যে ধারণা, এই জিনিসটা আমার ডেভেলপ হয়েছে কিন্তু এই যে প্রোগ্রাম হিরো লেভেল 1 লেভেল 2 শেষ করার পর। লেভেল 1 শেষ করার পরেও হয়তো আমার লেভেল 2 না হলে বলতাম না যে আমার কোর্স করার দরকার নাই। লেভেল 2টা আমাকে অবশ্যই কমপ্লিট করতে হবে, কারণ একটা ফ্রন্ট এন্ড ফোকাস কোর্স, একটা ব্যাক এন্ড ফোকাস কোর্স, দুটো মিলে আমি ফুল স্ট্যাক মোটামুটি কমপ্লিট করতে পারতেছি। এবং লেভেল 2টা বলতে গেলে এটা প্রফেশনাল লেভেলের একটা কোর্স বা আমি, কারণ এখানে আপনি যেটা বলছেন জব হোল্ডারে কিন্তু বেশি আপনার অ্যাক্টিভিটিটা দেখাই। তো এটা প্রফেশনাল হওয়ার কারণে মানে ওইটাই হয় যে জব হোল্ডাররা ওরা তো অলরেডি জব করতেছে, আপনাকে তো আপডেট হতেই হবে। এখন আমার কাছে তো আমার লেভেল 2-র মতো একটা সুন্দর পাত আছে, আমি কেন বাইরের দিকে দেখবো? আমাকে এটা করতেছি এবং আমি এটা যখন করতেছি তখন আমি অ্যাকচুয়ালি প্রফেশনালি আপডেট হচ্ছি। আমি শুধু কোডের দিক থেকে আপডেট হচ্ছি বা আমার স্কিলের দিক থেকে আপডেট হচ্ছি এমন না, যে আমার কিন্তু এখন আমি প্রফেশনালি আপডেট হচ্ছি। যে এক সময় দেখা যাচ্ছে আমাদের লেভেল 1-এর 3 বেলা সাপোর্ট সেশনে মানে আপনার সিরিয়াল পাইতাম না এই অবস্থায়, যে 10 মিনিট পরে গেলে যে 100 নাম্বার লেভেল 2 কিন্তু একটু কম। হ্যাঁ, এই জিনিসটাই হচ্ছে একটা মানে ডিফারেন্স, যে আমার লেভেল 1-এ যে পরিমাণ সাপোর্ট ছিল এই লেভেল 1-এ আমার সাপোর্ট থাকলেও আমি নিচ্ছি না ওটা, কারণ আমি নিজে আপগ্রেড করার বা নিজেকে প্রফেশনালি যেটা নিজেকে ডেভেলপ করার এই জিনিসটা সবার মধ্যে ডেভেলপ হচ্ছে আর কি। আচ্ছা, একদম শেষ একটা কোয়েশ্চেন, যে যারা আসলে সামনে লেভেল 2-তে ভর্তি হবে তারা আসলে কিভাবে মানে কোর্সটা নিয়ে আগাবে আর কি? কারণ এখানে তো অনেক চ্যালেঞ্জ থাকবে, অনেক টেকনোলজি থাকবে, অনেক কিছু এক্সপ্লোর করতে হবে। মাঝে মাঝে মনে হবে না ছেড়ে দিই, আর ভালো লাগতেছে না, আর করবো না। তো তাদের জন্য লাস্ট দুটি কথা হচ্ছে, প্রথম কথা লেভেল 1 শেষ করে অবশ্যই লেভেল 2-তে, লেভেল 1 ছাড়া লেভেল 2-তে আসা যাবে না। তো লেভেল 1টা অবশ্যই বেসিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বেসিকটা নিজেকে রাখতে হবে। আমি রিয়েক্ট করি, আমি অ্যাঙ্গুলার করি, ভিউ করি, যা করি ওই জাভাস্ক্রিপ্টের বেসিকটাই কিন্তু লাগবে। লেভেল 1-এর বেসিকটা অবশ্যই কমপ্লিট করতে হবে। যদি ঠিক আছে আমার এখন করি নাই, এখন কী করার আমি লেভেল 2-তে আসার আগে 2-1 মাস আমি যা টাইম পাবো আমি বেসিকটা অ্যাটলিস্ট ওই লাস্টের দিকে মাইলস্টোনগুলো কমপ্লিট করা, 10 11 12 হ্যাঁ এগুলো করা এবং এগুলো করতে পারা। যখন আমি এগুলো করতে পারবো তখন আমি বুঝবো যে আমি আসলে লেভেল 2-র জন্য রেডি। এবং লেভেল ওই যেটা বেসিকটাই বললাম, আরেকটা হচ্ছে যে ধরে রাখার মানসিকতা। হ্যাঁ, যে আমি লেভেল 1-এ করে আসছি, ঠিক আছে লেভেল 1-এ হয়তো আমি একদম শুরু করছি দেখে আমার শুরুতে একটা কষ্ট হয়েছিল, লেভেল 2-তে হবে না, কারণ আমি লেভেল 1 একটা করে আসছি অলরেডি এবং এটা আমাকে হেল্প করবে লেভেল 2-তে করার। তবে এখানে যেটা সবচেয়ে বেশি দরকার ওই যে বেসিকটা লাগবে এবং হচ্ছে মাইন্ডসেটটা ঠিক রাখতে হবে যে আমার এটা করতে হবে, এবং এটা করলে এটা আসলে নিশ্চিত যে মানে যারা করবে ঠিকমতো একটা কেরিয়ার একটা বুস্ট পাবে।
সেটা অন্য জবের ক্ষেত্রে হোক, সেটা কারেন্ট যে প্রমোশন হোক, যা হবে হোক, আমার একটা বুস্ট হবেই। এটা হচ্ছে লেভেল 2 এর করার সবচেয়ে বড় মোটিভেশন ছিল আমার, এটা যে আমার কেরিয়ার একটা বুস্ট হবে লেভেল 2 এর কারণে। আচ্ছা নাহিদ ভাই, অনেক অনেক ধন্যবাদ। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবং অনেক কিছু জানতে পারলাম। হোপফুলি হচ্ছে যারা এই পডকাস্টটা দেখবে এবং যারা হচ্ছে সামনে